ফোন কিনছে এটাই বেশি। তাহলে ও ফোন কেনার পরে ও আমার এই কথা বলে যে আমি কই ভালোই কিনছে, তাহলে আমার মনে হচ্ছে দামি ফোনই কিনছে ভালো। তো এই 26 তারিখে, জানুয়ারি মাসের 26 তারিখে আমি আবার ছুটি নিয়ে আমি বাসায় আসছি, আমার একটু সমস্যা ছিল। তো তো ভাইয়ার বলছি ভাইয়া আমার ছুটি দেন, আমি বাসায় যাবো। তো ওই ভাইয়াটা অনেক ভালো ছিল। আপনি বলে ডাকতো ওনাদের, আমরা বয়সে অনেক ছোট ছিলাম। তা আপনি বলে ডাকার পরে ওনারা আমার ছুটি দিয়ে দিল। তো আমি বাসায় আসি, আসার পরে আমি ওরে ফোন দিচ্ছি যে, ও বলে কই, আমি বলি, আমি বাসায়। তো ও বলে আমি 1 ঘন্টা ছুটি নিয়ে আসি। আমি কই কিসের জন্য? কয় কি হ্যাঁ আমি 1 ঘন্টা ছুটি নিয়ে, আমি বলি যে না আনা লাগবে না, আমি আবার লাঞ্চের পর কাজে যাব। তো কয় না আমি 1 ঘন্টা ছুটি নিয়ে আসি ভাইয়ার থেকে বইলা যে ভাইয়া আমি বাসায় যাই। তা আমি বললাম না থাক, আসা লাগবে না। কয় তুমি আমার বাসায় আসো দেখা করতে, আমি বলি যে না আমি দেখা করবো না, আমার সমস্যা আছে, আমি দেখা করতে পারবো না। তো ও বললো যে না আমি দেখা করবো। আমি বলি না, ওর জিদ ধরতেছে ও দেখা করবে। তা আমি বললাম না আমি দেখা করবো না। ওদিন শেষ, ওর সাথে আমি প্রায় কাজের শেষে রাতে ও আসতো যখন দোকান থেকে, মার্কেট থেকে, ওইখান থেকে আসার পরে ও আমার সাথে দেখা করতো। দেখা করার পরে ও বলতো যে আমার একটা কিস করবে, রাস্তার ভিতরে বলতো, মানে ছোটখাটো একটা গলি ছিল ওই গলিতে। তা আমি বললাম যে না রাস্তা দিয়ে মানুষ আসতেছে, আমি এক একটা ছলনা দিয়ে ওরে কাটাই দিতাম এক এক দিনে। তারপরে শুক্রবার এরকম আমি আমার ফ্রেন্ড, 3 ফ্রেন্ড একসাথে ছিলাম, আমার বান্ধবীরা। তো আমি আবার আরেকটা ফ্রেন্ড কাজ করবে। তো কাজ করার পর ও বললো যে আয় ওরে ডাকতে যাই। তা আমি বললাম যে আসো যাই। আমরা আবার সবসময় প্রত্যেক শুক্রবারে আমরা হালিম খাইতে যেতাম। তাহলে ওই গেছে, তো ও ফোন দিছে রাস্তার ভিতরে যে টুম্পা কই তুমি। আমি বললাম এই তো আমি অমুক জায়গায় আসছি। বলে কি যে আমাদের বাসার সামনে আসবে, আমি কই কি না। কয় হ্যাঁ আসো, আম্মু তোমার দেখতে চাইছে। তা আমি আবার আমার ফ্রেন্ডকে বললাম যে সুমি, যে এমন এমন শান্ত কইতেছে যে ওর আম্মু নাকি দেখবো, আমার যাইতে কইতেছে। কয় এতে যা তুই, তোর যেতে যাইতে কইতেছে। পরে আমি গেলাম, যাওয়ার পরে ও দেখি গেটের সামনে দাঁড়ায় রইছে। টানার পর ও আমার বাড়ির ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ও বলতেছে যে আমার আম্মু তো নাই। আমি কই কি কই গেছে তাহলে আন্টি। তো এরকম বলার পরে ও আর কিছু বলে না। তা আমি বলে আন্টি কোথায়, আমি থাকবো না, আমার ফ্রেন্ড আসছে আর আরেকজনের ডাক দিতে। তা আমিও আসছি ওইখানে ওদের সাথে নাস্তা খাইতে যাবো বিকালবেলা, আড্ডা দিব। তো বলে যে দাঁড়াও, যাই, যাইও এখন না, পরে যাও। তো এরকম ও আমার বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার পরে ও আমার সাথে জোর জবরদস্তি করলো। ও আমার সাথে মানে শারীরিক সম্পর্ক করার জন্য জোর জবরদস্তি করলো। তা আমি বললাম যে না আমি করব না। তারপর ও না, ও করবে, ওর জিত, ও করবে। তা যেহেতু আমার ওর পছন্দ না, তারপরে ও আমার নষ্ট করতে চাইছে। তারপরে আমি কি করলাম, জোর জবরদস্তি করতেছে, আমি আসতে চাইতেছি না, ও আসতে দিবে না। তারপর ও আমার সাথে এরকম করার পরে তাহলে আমি বাসায় যাবো আমার বান্ধবীর সাথে, ওনাদের সাথে শেয়ার করতে পারতাম না, ওদের সাথে যে আমি এতগুলো কথা শেয়ার করছি। প্লাস আমি শান্তর সাথে 2 মাস রিলেশন করছি, আমি ওর কথাগুলো আমি কেউ বলি নাই। তো এখানে বলার পরে আমি কি আমি বাসায় যাই তাহলে। কয় কি আচ্ছা ঠিক আছে যাও। তা আমার বান্ধবীরা আবার বলছে কি রে টুম্পা, তুই কই, শান্ত তোরা কি খাওয়াইছে। আমি কই, কি এই তো পিঠা খাওয়াইছে। আমি এখন ওদেরকে কি বলবো, আমার বলার কিছু নাই। তা আমি ওরা বললাম যে শান্ত আমার পিঠা খাওয়াইছে। তো এখন শান্ত আসছে যে ওরা বলতেছে যে ভাইয়া টুম্পার একা পিঠা খাওয়াইলেন, তা আমাদের পিঠা গো। কয় কি আগে বললে তাহলে আমরা আমি আইনা দিতাম বক্সে ভরা। তো ওরা শয়তানি করতেছে, ও বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে থাক লাগবে না। তো এরকম ওর সাথে আমার ওই যে ওদিন গভীরতা হয়ে গেল। হওয়ার পরে এখন 2 দিন 1 দিন পর পর ফোন দিত। আমি জানতাম না যে ওর আম্মু গার্মেন্টসে কাজ করতো। প্লাস আমি বিয়ের দিন রাত্রে জানছি। তো বলতেছে যে আমার SMS পাঠাইতো যে আমার আম্মু না ঢাকা যাবে কালকে, তুমি একটু আইসো। ওর সাথে যে ওই আমার 26 তারিখের পরে 5 দিনের দিন যে 31 তারিখে যে ওর সাথে আমার দেখা হয়েছে। তো ওই দেখা, ওইখানে যে আমার ওর সাথে গভীরতা হয়েছে, তখন আমি কি করব। ওর প্রতি তো আমি এখন ভালোবাসা হয়ে গেছি। তারপরেও তো সবসময় ওর বাসায় যাইতাম। কিন্তু তখন এই যে যশোরের যে ছেলেটা, হ্যাঁ হ্যাঁ, ওর নাম কি ছিল? ওর নাম ছিল রাসেল। তো ওই রাসেলের সাথে কি তখনও কন্টিনিউ চলছে? না না না, ওর সাথে বেশি কথা বলতাম না আমি, ওর সাথে জাস্ট একটু। কিন্তু রাসেলের সাথে সম্পর্ক ছিল?
না সম্পর্ক না, মানে ও আমার পছন্দ করতো, কিন্তু আমি ওদের বাসা দূরে দেখা, ও এরকম টাইপের ছিল। না, আমি যেটা প্রশ্ন করছি সেটা হচ্ছে রাসেলের সাথে তখন সম্পর্কটা কিসের ছিল? এমনি টাইম পাস করতাম টাইম পাস করতে, হ্যাঁ তোমার হ্যাঁ জায়গা থেকে তুমি টাইম পাস করতে, হ্যাঁ হ্যাঁ কিন্তু রাসেল তো সিরিয়াস ছিল, আমি জানতাম না তুমি যে জানতা না। হ্যাঁ হ্যাঁ কিন্তু রাসেলের সাথে তোমার তখনও কথা হতো? না, হতো না, মাঝে মধ্যে হঠাৎ হইতো। ওর যদি মনে পড়তো তো ওই ফোন দিত। তুমি তো গল্পের একটা পর্যায়ে শুরুতে বললে যে তুমি একটা মিথ্যা বলেছো কারণ তোমার একজনের সাথে সম্পর্ক ছিল হ্যাঁ অলরেডি। হ্যাঁ তো তারপর তুমি তাকে বলছো যে কোনো সম্পর্ক নাই, তার মানে তো তোমার রাসেলের সাথে সম্পর্ক ছিল। মানে ছিল বলতে ওই যে টাইম পাসটাই ছিল। হ্যাঁ। তো আমার প্রশ্নটা হচ্ছে যে রাসেলের সাথে যদি তোমার সম্পর্ক মানে কন্টিনিউ থাকে, সেটা তোমার টাইম পাসও যদি হয়, সেই অবস্থায় তুমি এই নতুন যে ছেলেটার কথা বললে শান্ত, হ্যাঁ তার সাথে তোমার 5 দিনের পরিচয়ে একটা শারীরিক সম্পর্ক হ্যাঁ হয়। হ্যাঁ এবং সেখান থেকে তুমি তাকে ভালোবাসতে শুরু হ্যাঁ করলে। হ্যাঁ ওই অবস্থায় কি এই যে যশোরের যে ছেলেটা তার সাথে তোমার কথা হতো? না না না, তখন আমি কথা বলতাম না তখন ওর কথা সাথে। বলতেন? না না তার মানে তুমি তখন থেকে এই শারীরিক সম্পর্কটা হয়ে যাওয়ার কারণে তুমি শান্তর সাথে হ্যাঁ হ্যাঁ সম্পর্কের ব্যাপার সিরিয়াস হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওকে। যে ও এই যে আমি ভাবতাম শান্তকে নিয়ে যে কথা বলছো, এই শান্তর সাথে তোমার বয়সের ডিফারেন্স কত? এই তো 3-4 বছরের ডিফারেন্স ছিল। 3-4 বছর। সে হ্যাঁ কি করতো তখন? সে তখন নারায়ণগঞ্জ জব করতো? চাকরি করতো মার্কেটে। ওকে, ঠিক আছে। তো তারপরে কি হলো শুনি। তারপরে ওইরকম যাওয়ার পরে প্রায় যখন আমার নাকি আবার ওই 26 তারিখ আমার নাকি আবার ওই সমস্যার দিনটা আসলো, তে আমি ওর আগে থেকেই বলছি যে শান্ত এরকম দেখো, আমার এরকম যদি না হয় তা আমি কি করব, আমার কিছু করার নাই। তো এরকম যাইতে 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 জানুয়ারি মাসটা পুরাই গেল, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যে যাওয়ার পথে যে আমার ওই জিনিসটা আবার হবে, আমি ওরে বললাম, ও কোনো কেয়ার করলো না। ও বললো যে কিছু হবে না, ও আবার ওষুধ কিনা এনে দিছে। দেওয়ার পর আমি খাইছি, খাওয়ার পরের দিন আমি কাজে গেছি, ও যেরকম ভাবে খাইতে বসছে আমি খাইছি, খাওয়ার পর আমি কাজে গেছি। কাজে যাওয়ার পর নাস্তা করছি, নাস্তা করার পর ওইখানে আমার ভাইয়া নাস্তা এনে দিত। নাস্তা করার পর ও আমার নাকি বমি পাইতেছে, আমার এত মাথা ঘুরাইতেছে, আমি কি বলবো, আমি নিজেও মানে মুখ দিয়ে আমার হইতাছে, আমি বারবার করতেছি। তো আমার বান্ধবী বললাম যে ভাইয়া এরকম আমার ছুটি দিতে, তো ও বললো যে ভাইয়া ওরা ছুটি দিয়ে দেন। তো ছুটি দিয়ে দেওয়ার পরে আমার ছুটি দিলাম, বাসায় আসলাম। আসার পর আমি বিছনায় শুয়ে রইলাম, আমার মা ঘরে রান্না বান্না করতেছে, আমার বাবা ছিল তখন। তো ওই রকম আমি আবার লাঞ্চের পর কাজে গেলাম, তো ওরে ফোন দিলাম যে শান্ত এরকম এরকম আমার তো কিছু হয় না, আমি এখন কি করব। ও বলতেছে যে এখন আমি কি করব, আমার কিছু করার নাই। যে আমি বললাম যে এখন কি তোমার কিছু করার নাই দেখে কি আমি কি এরকম ভাবে থাকবো। যে আমি ওটা বারবার আগে বলতাম, যখন নাকি ওই 2 মাস রিলেশন করতাম তখন আমি বলতাম যে শান্ত ওর বাসায় যখন যেতাম, যে বলতাম যে শান্ত আমি তোমার বিয়ে করবো, তুমি কবে বিয়ে করবা। যে বলে যে হ্যাঁ আমি তোমার বিয়ে করবো, তুমি কেউ জানাইতে পারবা না, তোমার ফ্রেন্ড কেউ জানাইতে পারবা না। তা আমি বলছি তাহলে আচ্ছা ঠিক আছে। ও বলতো যে কোর্ট খাবেন করে রেখে দিব, পরে না হলে উঠাই নিব। তো আমি জানতাম না যে ও শুধু আমার ইউজ করতো, আমি ওরা সিরিয়াসলি ভালোবাসা ফেলাইছিলাম। তো বলার পর আমি আর কিছু বলি না, আমি বলছি যে হ্যাঁ ও আমার বিয়ে করবে, আমি এই আশায় আসছিলাম। থাকার পর ও এমন গেল, যাওয়ার পরে হয় না, কিছু হয় না, তাই আমার ফ্রেন্ড আমার আবার জানতে পারলো, ও আমার ওষুধ কিনে দিচ্ছে, আমার ব্যাগে ছিল। তে আমার ফ্রেন্ডরা, আমি পাশের রুমে যাইতাম, তখন আমার ফ্রেন্ডরা আবার আমার ব্যাগ খুলে দেখতো যে ও কিসের ওষুধ দিল শান্ত ওরে। তো দেওয়ার পর আমি খাই নাই ওই ওষুধটা, আমি ওষুধ খাইতে পারতাম না, ওই ওষুধটা আমি খাই নাই, ব্যাগে রেখে দিয়েছি, বলছি পরে খাবো, পানি দিয়ে হয়তো গুলাই খাইতে পারতাম। তো ওইটা খাই নাই, ওইটা আবার আমি কি করছি, ওইটা ভাঙ্গে চুরা আমি রাস্তায় ফালাই দিছি, মানে কাগজে পেঁচে আমি রাস্তায় ফালাই দিছি মেইন রোডে। তা আমার ফ্রেন্ডসরা কি করছে, ওই ওষুধটা উঠে আনছে, আনার পরে ওরা আবার ওদের সাথে আমার আবার লাঞ্চে ঝগড়া হয়েছে, শান্তর সাথে ওই দিন আবার ঝগড়া হয়েছে, আমি ফোনটা আসার মেরে ভাঙ্গে ফালাইছি। তো আমি বললাম, আমার আবার পাশে এক ছেলে আমার ইঙ্গিত দিছে যে টুম্পা আপু আপনি কি কোনো ওষুধ খাইছেন, 3টা ওষুধ খাইছেন, আমি কই না। তো এই কথা বলার পর আমার মাথা পুরো গরম হয়েছে, কি ব্যাপার আমার ব্যাগ ধরছে কি, আমার ব্যাগ ধরছে কি। তারপরে আমার ফ্রেন্ড আসছে, এই তুমি ওর কাছে এইসব কথা কিসের জন্য বলছো, হ্যাঁ তুমি কিন্তু ভালো হয়ে যাও ঠিক আছে, নাই কিন্তু ভাইয়ের কাছে বিচার দিব। ও আমার ওই ছেলেটারে বলতেছে আমার ফ্রেন্ড। তো বলার পর আমি আর কিছু বলি নাই। তো ওইখানে আমি আর কিছু বলি না, ওদের সাথে আমার ওইখানেই ঝগড়া। আমি ফোনটা আসাম মারছি, পরে আমি সিম খুলে নিছি, আমি বলছি কি যে দেখ শান্ত ফোন টোন দিলে তোরা ধরবি না। ও তো আমার এমনি কন্টিনিউ সবসময় ফোন দিত না, আমি নিজেকে রাজ্য করে ফোন দিতাম, যেহেতু ওর আমি ভালোবাসি, ওর সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে এই জন্য।
তে তারপর ভাইয়া আমি ওর সাথে এরকম বলা, ওর সাথে সবসময় বলতাম। তারপর আমার বান্ধবীরা যখন সুয়ালতো ছেলে আসছিল আমার ফ্রেন্ডের, ওদেরকে ডাক দিছে। ও আমার ফ্রেন্ড ডাক দেওয়ার পরে কয় কি শান্তরে ধরবি হ্যান তেন। আমি তো কান্দাকাটি করতেছি, না আমি শান্তরে ধরাবো না, আমি শান্তর যে এতই ভালোবাসছি, আমি শান্তরে কেউ দিয়ে ধরাবো না, যে না থাক শান্তর কিছু করা লাগবো না। তারপরে একটা মামি ছিল, ওই মামিটা বলছে যে ও তোরা যে এরকম লাফাইতেছস, যে ওর সাথে এরকম করতেছস, খারাপ বিহেভ করতেছস, তোরা একটা ভালো একটা টিপস দে। তা আমারে বললো যে তোদের কাছে টাকা আছে, আমি বলছি হ্যাঁ আমার কাছে টাকা আছে। তো ওই 60 টাকা দিয়ে মানে একটা আনছি, আনার পর ওই মামি বলছে যে তুই কালকে সকালে আমাদের বাসায় আসিস। তো ওই যে ছেলেগুলা ছিল আগের দিন বৃহস্পতিবারের দিন রাত্রে, যে ছেলেগুলা আমার কাছে আসছিল জিজ্ঞেস করছে যে তুমি কি শান্তরে সত্যি ভালোবাসো। আমি বলছি হ্যাঁ আমি শান্তরে সত্যি ভালোবাসি। তাহলে শান্ত কি বলে এখন, তোমার নিবে কি নিবে না। তা আমি বলছি ও আমারে নিবে না, নিবে না থাক। আমি এরকম, আমি ওরা সবসময় ফোন দিয়ে বলতাম যে শান্ত আমার বিয়ে কর, আমি বিয়ে কর। ও আমার বিয়ে করতো না, ও শুধু আমার সাথে মজাও নিত। তা আমি জানতাম না যে ও আমার সাথে মজা নিত, ও আমার পছন্দ করতো না, আমি এরকম কখনো জানি নাই। তো এইখানে তারপরে ওই মামির কথা অনুযায়ী আমি সবকিছু করলাম। আমার বান্ধবীরা টাকা দিল আমারে, বেশি টাকা ছিল না, আমার বান্ধবীরা কিছু টাকা দিয়ে আমার সাহায্য করলো। করার পরে আমি মামির বাসায় সকালে গেলাম, ঘুমে থেকে উঠে আগে না খেয়াই। তো এখানে যাওয়ার পর ওই ছেলেগুলো ওরা ডাক দিতে গেছে, শুক্রবার ছিল তো কাজ অফ ছিল অফিস। তো এখানে ওরা ডাক দিতে গেছে শান্তরে। তো ডাক দেওয়ার পরে বলল যে শান্ত এরকম এরকম টুম্পাই তো আমাদের এরকম এরকম বলছে, এখন তুমি কি করো। তে ও আমার আবার ফোন দিয়ে গালিগালাজ করলো, যে আমার মা মা তুলে বকা দিল, আবার আমারও বকা দিল। তা আমি আমি আবার একটা কথা, আমিও একটা গালি দিছি ওই দিন ফার্স্ট, ওরে গালি দিছি, আজ পর্যন্ত ওরে গালি দেইনি। ওই দিন আমি ফার্স্টে গালি দিছিলাম বিয়ের 2 দিন আগে। তো ওর সাথে ওই মামি, আমি, আমার একটা ফ্রেন্ড ছিল যার সাথে আমার পরিচয় হয়েছে, ওর ওই ফ্রেন্ড আর ওই ছেলেগুলা ছিল। তোর হাতে যে ফোনটা ছিল 10,000 টাকা দামের, ও ওইটা আমি ও তো জানতো যে টুম্পাই তো মনে করছে ওইটা দামি ফোন। তো ও না আমার ফোনের দেখাইতো যে তুই এই ফোন নিয়ে যা, তুই যা ফোন নিয়ে তুই খুশি থাক যা, তোর কত টাকা লাগে আমি দিমু। মানে ও আগেও আমার সাথে রিলেশন করার আগে ও আরো ক্লাস যখন 8-এ পড়তো তখন একটা মেয়ের সাথে রিলেশন করছে, নাম ছিল রিয়া। ওর সাথে এরকম শারীরিক সম্পর্কটা ছিল। থাকার পরে ওর ওর বোন মানা করছে, পরে ওই মেয়েটার ওর কাছে আসে নাই। ওরা শুধু টাকার অহংকার দেখাইতো। শান্তদের টাকা ছিল, এক বাপের এক ছেলে ছিল, বাবা বিদেশ থাকতো, মানে ওর আত্মীয় স্বজন একটু উঁচা টাইপের ফ্যামিলি ছিল। তো এরকম ওদের, ও মেয়েটা ওর ভালোবাসতো। তো এরকম আমি আবার জানতাম না যে ওই মেয়েটা, পরে জানছি। তো ও আমার বিয়ে করবে না। আমি তো ওর বিয়ে করার জন্য পাগল, আমি ওর বিয়ে করব। ওই যে প্লাস শুক্রবার দিন ওর সাথে আমার দেখা হইলো, ওই ভাইয়ারা ওনারা সবাই নিয়ে, মামি। তো ও আমার শুধু ফোনের দেখাইতো। তাই আমি বলতাম যে তুমি যদি বেশি কিছু করো না আমি ট্রেনে তলে আত্মহত্যা করবো, যে দেখো যে ট্রেন আইতেছে। আমি কিন্তু কয় যে ও আবার কিছু বলতো না যে তুই আত্মহত্যা করবি কি ভালো কি মন্দ, ও কিছু বলতো না। তো আমার ফ্রেন্ডস যারা ছিল তারা বলতো এই টুম্পা যাইস না যাইস না। তোর 2টা পায়ে ধরে আমার হাতে পায়ে ধরতো। আমার ফ্রেন্ড যে টুম্পা তুমি যাও না, তুমি ট্রেনে তলে আত্মহত্যা করবা কিসের জন্য, পরের জন্য নিজের ক্ষতি করবা কিসের জন্য। আমি বলি যে এখন আমার বাবা মা জান না, আমি এই মুখটা কিসের জন্য দেখাবো, যে আমার বড় 2টা বোন ছিল। তো এরকম শনিবারের দিন ও আবার আমার ওষুধ কিনে দিল সকালবেলা। ওর সাথে আমার শনিবারের দিন দেখা করার কথা ছিল। তো বলছে যে টুম্পা তুমি শনিবারের দিন দেখা করো, আমি তোমার ওষুধ কিনে দিব। ওই মা, ওর কাকা আসলো, ওর কাকা আসার পরে ওই ভাইয়ারা যখন গেছে তখন ওর মা, ওর বোন আর ওই কাকা বলল যে 50,000 টাকা দিয়ে এটা কি মিটমাট করা যায় না। তো ওনারা বলল যে মেয়ে আসুক। তে আমার মা, আমার বোন, আমি এখন যে বোনের সাথে থাকি ওই বোন আর আমার ভাবি গেছে ওই ভাইয়াদের সাথে। যাওয়ার পরে রাত্রে 12টা বাজে আইসা আমারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার বাবা মা, বাবা তো ছিলই না ওই দিন রাত্রেই তো দেশে চলে গেছে। আমার বাবার জানানো হয়নি যে গাড়ির ভিতরে থাকবে, স্টক নাকি করে জানা যায় না, তো বলেনি আমার বাবারে। তো আমার ভাবি এই সময় নিয়ে যাওয়ার পর ওনারা বলছে আগেই যে 50,000 টাকা দিয়ে এটা মীমাংসা করি। তা আমার কথা শুনতে চাইছে ওনারা, ওই ভাইয়ারা যে ও, ওই ভাইয়া আবার বলছে, যে ভাইয়া আমাদের বাসায় থাকি, যে বাসায় ছিলাম, ওই ভাইয়া আমারে বলছে যে টুম্পা
আমি যা যা বলি তুই তাই তাই বলিস। আমি বলছি যে আচ্ছা তাহলে ঠিক আমি কয় যে আচ্ছা আমরা এগুলা এগুলো বলছি তুই এগুলা এগুলো বলিস। আমি বলছি আচ্ছা তাহলে ঠিক আছে। ওই ভাইয়া আমার কিছু শিখাই দিল। দেওয়ার পরে আমি ওইখানে ওদের বাসায় গেলাম। যাওয়ার পরে তো ওর মা ওর বোন ওর ভাগ্নিরে খাওয়াইতাছিল। ওর কাকা নিচে বসেছিল, ওর মা দাঁড়ায় ছিল। ওর মা বলল, ভাইয়েরা সবাই কথাবার্তা বলল। তে আমার ভাবি আমার মা বলল যে মেয়ের আমরা নিয়ে যাবো না, মেয়ের আজকে এখানেই রেখে যাবো। তে ওনারা বলল, শান্ত আর কিছু বলতেছে না। শান্ত মানে জিদ দিয়ে কি করবে না করবে কোনো দিশা পাইতেছে না, কিছু বলতেছে না, ও শুধু জিদ দিয়ে এক করতেছে যে ও না আমি এত কিছু বললাম, ও আজকে কি করলো। তে আমি আর ওরে বলছি আমার বাড়ির থেকে বলছে যে আমরা মেয়ে নিবো না, মেয়ে আজকেই রেখে যাবো। তে আমার ভাবি বললো যে হ্যাঁ আমরা মেয়ে রেখে যাবো না। তাহলে ওনারা বললো যে কাজী আনেন, আমরা কাজী রেখে বিয়ে করাই দিই। তাহলে ওইখানে বলে যে এত রাত্রে তো কাজী টাজী পাওয়া যাবে না, কাজী তো এখনো ফোন ধরতেছে না। ওই ভাইদের আবার চীনা কাজী ছিল, তো উনি তো আর ফোন ধরতেছে না। তখন কি করবে? তে আবার বাড়িতে আমার ওনারা বললো যে কালকে সকালে আমরা আপনাদের বাসায় যাও, মেয়ে বিয়ে, আচ্ছা যেহেতু এরকম হয়েছে তো আমরা বিয়ে করে আনবো। না হলে ওনারা বিয়ে করে আনতো না। তো আনার পরে আমি করছি, বাসায় ছিলাম, আমার ভাবির ঘরে ছিলাম। আমি আবার আমার বাসায় যাইনি, আমার মার কাছে যাইনি, আমার ভাবির কাছে ছিলাম। আমার ভাই আবার ছিল না, সে আবার কাজ করতো, তো সে আবার নাইটে গেছিল। তো যাওয়ার পর আমি পরের দিন সকালবেলা উঠছি যে আমার ভাই আইলে তো আমার ভাইয়ের কাছে আমার ভাবি নিশ্চয়ই কইবো যে টুম্পা এরকম এরকম করছে। তো আমি ভয়ে সকাল 6টা বাজে উঠছি, আমার ভাইয়ের ভয়েতে সকাল 6টা বাজে উঠছি। উঠে আমি পাশের যে বাসা সবার প্রথম ছিলাম ওই বাসায় গেছি। তারপর ওই বাসায় কতক্ষণ থাকার পরে যে যে কাজ করতাম ওইখানে গেছি ভাইয়া থেকে টাকা টুকা চাওয়ার জন্য। তো ওই ভাইয়া আমি গেছি। তে আমার মা আবার সকালবেলা আমার বাবারে ফোন দিছে। তা আমার বাবা আবার সাথে সাথে 15,000 টাকা পাঠাই দিছে গ্রামের বাড়ি থেকে, যেগুলা দিয়ে মীমাংস করুক, সব যা যা লাগে সবকিছু করুক। তো ওদের বাসা ওদিন সকালবেলা আমি সারা 2 দিন ধরে না খাওয়া অবস্থায় ছিলাম, কিছুই খাই নাই। তো ওনারা আমারে নিয়ে গেছে ওই পাশে পাশে গেছি, ওনাদেরও বলি নাই যে আজকে আমার বিয়ে ভালো কি মন্দ। খালি আমার ফ্রেন্ডসে বলছে, যে ফ্রেন্ড দিয়ে ওর সাথে পরিচয় হয়েছিল ওরে বলছি, ও আবার যে যে কাজ করতাম আমরা ওইখানে বলছে যে ভাইয়া টুম্পার এরকম এরকম। তা বলছে ভাইয়া বলছে তাহলে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। আমি আবার টাকা টুকু চাইছিলাম, আমি 2 মাসের স্যালারি পাইতাম, আমার এখনো দেয় নাই, আমি চাইও না এখনো। তো দেওয়ার আমি আর গেছি ওইখানে হাফ বেলা থাকার পর ওইখানে লাঞ্চের আগ পর্যন্ত থাকি। তারপর আবার বাসায় এসে পড়ি। বাসায় আসার পরে আমি আমার ভাবির সাথে একটু কাজ টাজ করলাম। করার পরে রাত্রে ওনারা সন্ধ্যাবেলা আসছে আমার বিয়েতে একটা মানে অনেক আগের কালের একটা শাড়ি দিছে। ও যে দোকানে কাজ করতো ওই দোকান থেকে একটা শাড়ি আনছে, 50 টাকার দামের একটা সোনু আনছে, ফ্যান লাভলি সোনু আনছে, 10 টাকার একটা লিপস্টিক, আর 150-200 টাকার ভিতরে এক জোড়া স্যান্ডেল আনছে, জুতা আনছে, আর হচ্ছে এক জোড়া চুড়ি আনছে। ওর মার ঘরে ছিল কি না ছিল আমি জানতাম না, আমার মনে হয় ওর মার ঘরেই ছিল। ওই চুড়ি আনছে। তা আমার ননাসে আসছে, বড় ননাসরা আসছে, 3টা ননাস, ওর কাকা কাকি, ওর দুলা ভাই সবাই আসছে। তা আমাদের ভালোই মোটামুটি আমরা আমাদের যতটুকু আর্থিক অবস্থায় যতটুকু কুলাইছে, মানে বিয়ে ওনারা বেশি কেউ ডাকেও নাই। তো আমরা ওনারা যে কয়জন বসছে আমরা ওই কয়জন অনুযায়ী আমরা আয়োজন করছে আমার ভাবি। তো এখানে খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার পরে ওনারা বইলা গেছে বিয়ে টিয়ে হইলো। হওয়ার পরে ওনারা বলছে যে আমরা মেয়ে 2-3 দিন রেখা আমরা আপনাদের বাড়ি পাঠাই দিব, 3-4 মাস পর মেয়ে ভালো করে উঠাই দিবেন। তা আমার বাড়ির মানুষ বলছে আচ্ছা তাহলে ঠিক আছে, বিয়ে যেহেতু হয়েছে উঠাই দিবে পরে। তো আমি ওনাদের বাসায় গেছি, আমার বাবা মা, আমার মা, আমার ভাবি রাগে আমার একটা মানে কোন একটা সুতা নিয়ে যেতে দেয় না, আমার কাপড় চোপড় কিছুই দেয় নাই যে ও এগুলা খুললা কাপড় চোপড় পরবো, ও কিছুই দেয় না আমার ভাবি রাগে যে ওনারা এগুলা আনছে কি অবস্থা। তা আমার ভাবি আর দেয় নাই। তো পরের দিন ওর বাবা সকালবেলা ফোন দিছে বিদেশ থেকে। আমি সালাম দিছি, সালাম দেওয়ার পরে বলতেছে যে ওদিন রাত্রে আবার আমি মানে আমার বাসর ঘর কিভাবে হয়েছে আমি মানে বলতেছি যে আমার বাসর ঘর হয়েছে আমার
বড় ননাস ছিল, তার মেয়ে ছিল, আমার শাশুড়ি ছিল। তো আমার ননাস পারতো তার বাড়িতে যাইতে, কিন্তু আমার ননাস যায় নাই ওনাদের বাসায়। আমার শাশুড়ি, আমার ননাস, আমার ওই ভাগ্নিটা, ওর ভাগ্নি ছিল, ওনারা খাটে শুইছে ওই বাসর ঘরের দিন। আমি নিচে শুইছি মাঝিতে, ও আর আমি। তো ওই দিন ওইভাবে গেল। তো ওর ছোট খালামণি ফোন দিছে। সে ছিল হইতাছে নবীনগর ছিল, উনি চাকরি করে। তো ফোন দিছে, তাহলে আমার অনেকগুলো কথা বলছে, আমি কোনো কথার উত্তর দিই না, আমি নতুন, আমি কি বলবো। তারপর ওর বাবা ফোন দিয়েও কথাবার্তা বলতো, বলার পর এরকম অনেকদিন যাওয়ার পর, ও 2-3 দিন যাওয়ার পর ওর বোন আমার সাথে রাগারাগি করলো রাত্রে, ও দোকান থেকে আসার আগে, 10:30টার আগে। তা আমি চুপ করে বসে রইলাম। বসে থাকার পরে দেখি ও আসছে, আসার পরে আমি ওর কাছ থেকে ব্যাগটা নিলাম, নেওয়ার পর থাল বাসন ওর ব্যাগে খাবারের টিফিন বাটিগুলো আমি ধুইলাম। তারপর ওরে আমি খাবার দিব। তো আমি চুপ করে রয়েছি। ও বলতেছে, কিরে তোর কি হয়েছে? তোর বোন বলতেছে তোর বউর আজকে গালিগালাজ করছি। আমি কই কি, তোর কি কইস? আমি আর কিছু কই না, যেহেতু আমি ওর কাছে বিচার দিলে বিচার পাবো না, ও কি বলবে, তা আমি আর কিছু বলতাম না। তো ওইখানে না আমি অনেক দিন, প্রায় ওর মা, আমি কাপড় চোপড় কিনতাম না, কাপড় চোপড় আমার ফ্যামিলি তো কেউ দেয় নাই। তোর মা 2-3 সেট কাপড় চোপড় আনছে, ওর বোন 2 সেট আনছে। আনার পর ওর মা আমার 2 সেট দিছে, উনি 1 সেট নিছে। না পরে ওর বোন আবার ওদিনই 2 সেট আনছে, ওর বোন নিছে 1 সেট, আমার দিছে 1 সেট। তো এই যে আমি আবার বাসায় আমার আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে, এই কাপড় চোপড় এনে দিছে, আমার আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমার আবার ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার মানে আগে ওই যে 2 মাস যে প্রেম করছিলাম, আমার ওই যে আমি যে প্রেগনেন্ট ছিলাম, ওইটা আমার ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার মানে এমআর করাবে। এমআর করানোর পরে আমি তো আর জানতাম না যে এমআর করাবে করাবে। তা আমার নিয়ে গেছে, আমার না জানাইয়া, যে আমার বলে নাই যে তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যেতেছি, বলে আমার বলে যে বোরকা টোরকা পরো, আসো। তা আমার বাড়ি থেকে আমি বোরকাও নিয়ে যাইনি, কিছুই নিয়ে যাইনি। ওর মার বোরকা দিল, ওর মার বোরকা পরলাম, ওর বোনের একটা ওড়না পরলাম। পরার পর আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার 3,000 টাকা চাইছে যে আমার করাবে। তা আমার শাশুড়ি বললো যে আমি তো এত টাকা আনি নাই, আমি কম টাকা আনছি, 2,000 টাকার ভিতরে হবে। তো ওনারা বলছে যে আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে ওনারা এমআর করাইলো, করানোর পর আমার বাসায় আনলো, আনার পরে ডাক্তার আমারে বলছে যে তুমি কিছু ধরবা না, ভারী জিনিস, কাপড় চোপড়ে অত কিছু খাসা করবা না। তে আমি আর ওদিন কিছু করি না, আমার শাশুড়ি করছে, আমার কাপড় চোপড় গুলো আমার শাশুড়ি ওই দিন ধুইছে। তা ওই গেল এরকম করতে করতে আমার শাশুড়ি বললো যে তুই তো এমন রাতে কান্নাকাটি করস, মানে আমার 2 সপ্তাহ আমার ফ্যামিলিতে আমার যাইতে দেয় নাই। ওই যে কথা ছিল যে 3 দিন পর আমার বাড়িতে দিয়ে আসবো, দিয়ে আসার পরে হইতাছে 3-4 মাস পর উঠায় আনবো। তা আমার বাড়িতে দিয়ে আসে নাই। তখন আবার আমার শ্বশুর আমি আব্বু বললেও ডাকতাম না, কিংবা বাবা বললেও ডাকতাম না, মানে আপনি আপনার কথা বলতাম। তো উনি আবার সবার কাছে বিচার দিত যে আমার ছেলের বউ আমার আব্বু আব্বু ডাকে, আমার বাবা কইয়া ডাকে না, সবাই ডাকে। তো এরকম হঠাৎ না আমার বাসায় উনি অনুমতি দিছে আমার বাসায় আসার। তো আমি অনুমতি পাইছি, আমার বাসায় দিয়ে গেছে। তো আমার ফ্যামিলি থেকে ওরে কিছু করে নাই দেখা, আমার আমার বাসায় যখন আসছে তখন আমি বলি নাই যে আমরা আজকে আমাদের বাসায় যাব, আমার বোনের সাথে বলি নাই। যদি বলতাম তো ওইরকম ভাবে একটা আয়োজন করতো, ওইরকম ভাবে একটা আনিত। তো গেছি, ফল টল এগুলা কাইটে ওর সামনে দিছে। তো দিছে পরে আমার আমার বোনরা তো বড় ছিল, বড় ছিল তো, আমার অনেক বড় ছিল। তো ওনারা আর কিছু বলে নাই, উনি সালাম দিচ্ছে, কথা বলছে, এই খাইয়া উনি চলে গেছে। ও আমার হাতে শুধু 1 সপ্তাহ থাকবো তো 200 টাকা আমাদের দিয়ে গেছে, কয় এটা দিয়ে কতদিন চালায়, তারপরে আমি বাসায় তো যাইবা। আমি বলছি আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি যাও, এখন ভালোভাবে যাও, সাবধানে যাও। আমি বলছি যে কেউ সাথে কিন্তু আড্ডা দিবা না। তো বলতেন যে না আমি আড্ডা দিব না। তো এই যাওয়ার পরে আমি এরকম আমার বোনের একদিন ওর বাবা ফোন দিছে, আমাদের নাম্বার ছিল ওর কাছে, ও আবার ওর বাবারে দিছে, ইমোতে পাঠাইছে, ওর বাবা আবার টাকা খরচ করে ফোন দিছে আমাদের ফোনে। ফোন দেওয়ার পর আমার বোনের অনেক গালিগালাজ করছে, করার পরে যে আপনি আমার বড়, আমার বড় হয়ে কিভাবে ছোট বোনের জামাইরে হাত ধোয়াবে, হাত ধোয়া ভাত খাওয়াবে, এটা তো কখনো হয় না। তো এটা করে নাই দেখো ওর বাবা আমার বোনের অনেক গালাগালি করলো। আমি তো আর জানি না, আমি তো বাসায় ছিলাম না, আমি পাশের বাসায় গেছিলাম। তো
আমি আসি পরে আমার বোন দেখি ভাতের প্লেটে কান্না করতেছে। আমি বলি যে আহ, আপু তোমার কি হয়েছে? আমি বলতেছি সুমা আপু তোমার কি হয়েছে? কই এমন এমন তোর শাশুড়ি তোর শ্বশুরে গালাগালি করছে। তা আমি আর কিছু বললাম না। আমি যেহেতু ওনাদের বাড়ি আমি নতুন বউ হয়েছি, এখন আমার ফ্যামিলিও কিছু বলতে পারবে না, আমিও কিছু বলতে পারবো না। দিন থাকার পর আবার বাসায় আসছি। তা আমি আমার মার বাসায় একবেলা হইলেও ভাত খাইতাম। আমার মার হাতের রান্না আমি ওদের বাসায় থাকলে আমি অত একটা খাইতাম না ঠিক মতো, শুধু ঘুমাইতাম। তো আমার সারা রাত সব সময় যে 6 মাস আমি সংসার করছি সব সময় আমাদের সাথে আমার ও টর্চারিং করতো। ও আমার করতো। তা আমি আর কিছু বলতে খাওয়ার পরে তো আমি আর কিছু বলি নাই। খাওয়ার পরে ও বাসায় আসতো, ওর মা গালিগালাজ করতো। তা আমি আর কিছু বলিনি, যেহেতু আমি নতুন বউ আমি কি বলবো। তো আমাদের বাসায় আসছি পরে আমি মনে করতাম আমাদের বাসায় আসলে কেউ আমার বুদ্ধি দিত যে বাচ্চা কাচ্চা নিবি এখন। তা আমি আর জানতাম না যে ওর মা আবার ওরে বলতো যে তোর বউরে মানা করবি যে এখন জানি কোনো বাচ্চা কাচ্চা নেয় না। বাচ্চা কাচ্চা নিতে মানা করবি, 1-1.5 বছর যাক 2 বছর যাক তারপরে বাচ্চা কাচ্চা নিবি, এখন তো কি বয়স। তা আমি ওইটা মেনটেন করে রাখতাম মাথার ভিতরে। তো আমি বলতাম যে আচ্ছা তাহলে ঠিক আছে, আমি বাসায় যেতাম। আমি আমাদের বাসা থেকে ওর মার জন্য মেহেন্দি নিয়ে যেতাম গাছের থেকে, আমাদের বাড়িওয়ালার বাসার থেকে মেহেন্দি নিয়ে যে ওগুলো বাইকটা মাথায় দিয়ে দিতাম। এমনি অনেক আদর যত্ন করছে। ওর মার নামে আমি কখনো মিথ্যা কথা বলবো না, ওর মা আমার প্রতি সাপোর্ট ছিল। কিন্তু ওর কারণে আজকে আমি ওর মা আমার দেখতে পারে না ওর কারণে। তো এরকম আমার শাশুড়ি ও যদি আমার মারতো, আমার শাশুড়ির কাছে আমি বিচার দিতাম যে আম্মু এরকম এরকম আপনার ছেলে আমার মারছে। তো ওর মা আবার ওরে গালিগালাজ করতে, এই তুই ওরে মারছিস কে, মানে আমার খাবার নিয়ে খোঁটা দিত, এইটা ওইটা করতো। তা আমি ওর মার কাছে বলতাম যে ওর মা বলতো এই তোর কাছেই তো খাইতে আইছে, তো ও আর কই খাইবো, তোর কাছে সংসার করতে আইছে তে খাইবো না ও। তো ওর মা শুধু আমার মানে আমি বুঝতাম না যে ওর মা আমার শুধু সাপোর্টটা তো কিসের জন্য। তাহলে এইরকম ওর রোজার ভিতরে 2020 সাল রোজার ভিতরে ও দোকান থেকে 500 টাকা আনছে, মানে কেউ ওর ঘরে কেউ না জানায় আনার পরে হইতাছে ওর কাছে ভাঙতি ছিল। তাই আমি বলছি আমার 100 টাকা দাও, আমি মেহেদি কিনবো। ও আমার দিবে না। তা আমি বললাম আমার দেও দাও। তো ওর মানি ব্যাগটা আমি নিছি, নেওয়ার পরে ওর মানি ব্যাগের থেকে ও আমার হাত থেকে ব্যাগটা কাইরা নিছে। তে নেওয়ার পরে আমার হাতে 20টা টাকা ছিল, ওর ব্যাগের থেকে নিছি। নেওয়ার পরে ও ওইটা নিয়ে ইফতারি করার পর ও ওইটা নিয়ে বাহিরে গেছে। ও বলছে যে আমি বাহিরটা আসতেছি। আসার পথে ও যে গাঁজা কিনতো, তো ওইখান থেকে পুলিশে ওর ধরছে রাত্রে। পাশের ঘরে আবার ঝগড়া লাগছে, পাশের ঘরে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে উনি বলতো, উনি আমার শাশুড়ি আবার শুয়ে রয়েছে, আমি আবার নিচে বিছনা করে শুয়ে থাকবো। তো আমার শাশুড়ি বলতো যে আমার না পা চুলকাইতেছে। তা আমি কই কি যে যান রিনাপুর বাসা, বাসা আমার ননাসের বাসা বেশি দূরে ছিল না, জাস্ট 1 মিনিটের রাস্তা ছিল। তা আমি বলতাম যে যান রিনাপুর বাসা যান, নিহারে দেখে আসেন। ওর ভাগ্নির নাম ছিল নিহা। এবার নিহারে দেখে আসেন। কয় না থাকে, এত রাইতে ঘুমাইছে না কি হয়েছে জানি না। আমি বলতে ঘুমায় থাকেন আপনি। তো ও যে ভাগ্যের যে বড় মোবাইলটা ওরা খেয়ে গেছিল, ওটা হাতের টাচ মোবাইলটা ওর মার মোবাইল আবার চার্জে ছিল। তোর মার মোবাইলে অনেকগুলো ফোন দিছে। তোর মার মোবাইল সাইলেন্ট নষ্ট ছিল, অত একটা বোঝা যায় নাই। তো এখানে ছিল থাকার পর আমি আবার ওর ফোনটা নিয়ে গেমস খেলতেছি। ওর ফোন ধরতে মানা করছে, আবার কেউ ফোন দিলে আমার আপনার ছেলে বসে আমার ফোন ধরতে না, আমি আপনাদের সাথে কথা বলবো না, যেটা ফোন ধরতে মানা করছে। তো ওই যে যেদিন পুলিশে ধরলো ওই দিনকার রাত্রে ফোন দিচ্ছে, আমি আবার সালাম দিচ্ছি। ও বলে যে আম্মু কই। আমি কই আম্মু তো পুরো প্রায় ঘুমায় গেছে। আম্মু আমার শাশুড়ি ঘুমায় যাওয়ার পরে তা আমি বললাম আমার আম্মু তো ঘুমাই গেছে শুয়ে পড়ছে। কয় আম্মুরে ডাক দে। আমি কই কে। কয় আমারে পুলিশে ধরছে। আম্মুরে আমি ডাক দিলাম যে আম্মু আপনার ছেলে আপনার ফোন দিছে। তা আম্মু আর কথা শুনলো না। যে আম্মু আমি বললাম যে আম্মু আপনার ছেলের পুলিশে ধরছে, অমনি আম্মু তাড়াতাড়ি উঠলো। দিশা না পেয়ে কি করবো, আমার ননাসের বাসা আবার সামনে ছিল, জাস্ট 1 মিনিটের রাস্তা। ওই ভাইয়ারা ডাক দিল, নাজুল ভাইয়ারা ডাক দিল। দেওয়ার পরে হইতাছে ছোট কাকারে আর তার হইতাছে ছোট মেয়ের জামাইরে ডাক দিল, ওই ছোট কাকার ছোট মেয়ের জামাইরে। তো এখানে যা গেল, যার পরে ও ওইখানে ফতুল্লা ঘাট ছিল, ওইখানে ফতুল্লা ঘাটে ওরে নিয়ে রাখছে। মানে এখনো থানায় নেয়নি, থানায় নিলে হয়তো আরো টাকা লাগতো বেশি। তো ওই যেমন ওনার সে যেমন বিদ্যুৎ অফিসে চাকরি করতো,
তো ওই ভাই ওর থেকে 500 টাকা ছিল, ওইটাও নিছে। নেওয়ার পরে ভাই আবার ওরে মানে কমসে কম 20-30 হাজার টাকা নিচে ছাড়াবে না। ওর সাথে যারা বন্ধু ছিল তাদেরকেও ধরছে, তাদের ফ্যামিলি এসে ছাড়াই নিয়ে গেছে। কিন্তু আম্মু বাসায় এসে অনেক রাগারাগি করলো। তেও ভাইয়া আবার ফোন দিল অফিসে, বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে ম্যানেজারের ফোন দিল, ম্যানেজার আবার ওসিরে ফোন দিল, ওসি আবার এখানে ফোন দিয়ে তারপর ওরা 1,000 টাকা দিয়ে ছাড়াই আনছে। আনার পর রাত্রে ওর আম্মু আমার সাথে চিল্লাচিল্লি করতেছে যে তুই জাগা, তুই ওর কাছে থাইকা সুখে থাকতে পারবি না, তোর আগে থেকে কইতেছি, ভালো লেগে কইতেছি, রোজার ভিতরে। তা আমি বলতাম যে আমি আর কিছু বলতাম না, আমি চুপ করে রইছি। তে আমি আবার কিছু বলি না ওরে, আমি বলতেছি যে এরকম করে আর কতদিন থাকবা, আম্মু তো কোরবানিদের পর বাড়িতে চলে যাব, তে এখন একটা ঘর ভাড়া নিয়ে থাকি, তুমিও কাজ করো, আমি কাজ করে দেখে আমার বাড়িতে কিছু আনতে পারি কিনা। তো আর কিছু বলতো না। ওর একটাই নেশা কি, ও আমার ছাইরা কবে যাবে, ওর একটাই নেশা ছিল। তো এরকম গেল, আমি আর কিছু বলি নাই। রোজারি দেও আমার ওর থানায়, ও যখন পুলিশে ধরবো তার আগেই ওরে আবার আম্মু বাইরে যাইতে মানা করছে। তা আমি কই কি বাইরে যাও না, তোমার তো এমনি একটা সমস্যা হয়েছে, তুমি বাইরে যাইবা কিসের জন্য? ও বললো যে কিছু হইব না, আমি যাবো। আমি কই যাইবে তো তাড়াতাড়ি আইসা পড়ো। জানতাম যে ওই ওই ধরনের নেশা পানি করে। ও দোকানে যেত, দোকানে হয়তো খাইয়ে আসতো, এই ধরনের গাঁজা গুজা খাইয়ে আসতো। তো ও আর কিছু বলেন, আমি আর কিছু, আমি খালি গালিগালাজ করছি, তা আর কিছু বলে নাই। তো মানে আমি যে গালিগালাজ করছে ওইটা বলার পর গেটটা লাগাই দিয়ে পাশে ঘরে ওনারা তারাবির নামাজ পড়তেছে, ও আমার আইসা 2-3টা গালের ভিতরে থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পর আমি ঘাটের উপর শুয়ে বললাম, ও আবার আমার গলার উপরে পাড়া দিয়ে ধরছে যে তুই আর কখন এরকম করবি। তারপর ও খাটের উপরে 2-3টা থাপ্পড় মারলো গলায় পাড়া দেওয়ার পরে। আমি আর কিছু বলি নাই। ও যেহেতু আমার এরকম করলো, আমার ফ্যামিলি তো আমি জানাই দিই যে ও মা আসছে। আমি আবার কান্না করতে করতে আমার শাশুড়ির কাছে গেছি, ওই ননাসের বাসায় ছিল আমার শাশুড়ি, সবসময় ওই বাসায় থাকতো। তা আমি আবার আম্মুরা বললাম, আম্মুরা আমি ডাক দিয়ে আনলাম যে আম্মু বাসায় আসেন। কয় কি কি হয়েছে? আমি কই কেমন, আমার আপনার ছেলে আমার মারছে। পরে বাসায় আসলো, বাসায় আসার পরে ওনার ছেলেরা উনি বকলো, বকার পরে আর কিছু বলে নাই। তো এরকম আমার সাথে টর্চারিং হইতো, মানে যে 6 মাস আমি সংসার করছি, আমাদের ফিজিক্যাল রিলেশন মানে সব সময় ছিল। এরকম হইতে হইতে আমি রোজার ঈদের পরে অসুস্থ হয়ে পড়লাম। রোজার ঈদের পর 6 তারিখে আমি অসুস্থ হয়েছি। হওয়ার পরে ওরা না মনে করতো যে আমি সিনক্রেট করছি একটা, মানে খারাপ বিহেভ করছি ওনাদের সাথে, আসলে তা না। আমার যে কি হয়েছে আমি আজও পর্যন্ত ওনাদের বলি নাই যে আমার একটা সমস্যা ছিল, আজও পর্যন্ত ওনাদের বলি না। ওনারা আমার শুধু দোষ দিত। তার ওই যে একটা কথা বলতো যে এক বাপের এক ছেলে পাইছোস, বিয়ে করছোস, ভালো হইছে। আবার ও বলতো যে হেমন দেখা ধরছোস, এমন হেমন করে খা, দেখ পারস কিনা। ও বলতো, শান্তও বলতো। তা আমি আর কিছু বলি নেই, চুপ করে শুনে রয়েছি। তা আমার মা আসছে আমারে দেখতে, আমি আবার অজ্ঞান হয়ে গেছিলাম। তো আমার মা আসছে দেখতে, ও দোকান থেকে আসছে, ওর বোন আসছে, ওর আম্মু কাজের থেকে আসছে। আসার পর আমি আবার অজ্ঞান হয়ে পড়ছি। তাই ডাক্তার দেখাইলো, ডাক্তার দেখায় দেখে আমার প্রেশার একদম লো হয়ে গেছে। তারপর আমার মা আসছে পরে আমার মার অপমান করে দিল, আমার মায়ের অপমান করে দিল। তে আমার মা কান্না করতে করতে চলে গেল। তারপর আমার কি করলো, আমার উঠাইলো, উঠানোর পরে আমার ব্যাগপত্র গুছাই ও দিল। ও দেওয়ার পর আমার রিস্কায় উঠাই দিল। ওর আম্মু আমার হাতে 300 টাকা দিছে, আর 1 বোতল দুধ আমার জাল দিয়ে দিছে যে বাসায় যা খাইস। আর কয়েকটি 300 টাকা দিছে, ওষুধ পানি কিনা খাইস। তাহলে আমি বাসায় গেছি, বাসায় যাওয়ার পর আমার মা আমার ঘরে উঠতে দেবে না। ওর ওই যে আমার 2 বোন ছিল, 2 বোন থাকার পরে আমার বড় বোন যে সুমা আপা ছিল, ওই আপুটা আমার কয় কি তুই ঘরে আয়। আমি কান্না করতে করতে ঘরে গেলাম। যার পর ওরে আমি সবকিছু বলছি। বলার পর আমার বোন আবার ওরে ফোন দিছে যে ওর মা ধরছে। তোর মায়েরে বলছে যে এমন এমন আপনার ছেলে আমার বোনের প্রত্যেক দিন রাত্রে মারতো, এ করতো, আপনারা কোনো কিছু করেন নাই, এখন আমার বোনে এমন অসুস্থ হয়ে পড়ছে, আপনারা এমন করলেন। ওদিন দুপুর বেলা বললো। বলার পর আমার বোন আবার আমারে রিক্সা ভাড়াও দিয়ে দেন। ওই 300 টাকা থেকে আমি রিক্সা ভাড়া দিছি 30 টাকা, তাহলে থাকে আর 230 টাকা। থাকার 280 টাকা থাকে, ওইটা দিয়ে আমার আরো 200-300 টাকা মিলে আমার বোন আমার বাকি ফার্মেসি থেকে ওষুধ আইনা দিল। পাশে ফার্মেসি ছিল, ওইখান থেকে ওষুধ আইনা দিল।
দেওয়ার পরে এরকম এমন অসুস্থ ছিলাম, ও আমার শুধু একটা ছলনা দিয়ে দিয়ে আগের ওই যে যখন আমি ফার্স্ট টাইম প্রেম করছি তখনকার মতো আবার ও আমার ডেকে ডেকে ওদের বাসায় নিয়ে যেত। এমনিতে ওদের বাসায় তো সবাই জানতো যে হ্যাঁ ও শান্ত বিয়ে করছে, শান্তর বউ আছে, ওরা সবাই জানতো, তখন তার কিছু বলতো না। তো নিয়ে আসার পর বলতো যে আমারে 4-5 দিন পর ফোন দিয়া বলে যে নুপা পাঞ্জাবিটা ধুইছো কই রাখছো? তা আমি বললাম তো ড্রয়ারে রাখছি, তোমার মা বলছে তোমার ভাইয়ের ছোট চাচতো ভাই ছিল ওই কাকার ছেলে, তো ওরে নাকি দিয়ে দিবে। তো কয় না আম্মু তো দেয় নাই, আছে ওইটা কই রাখছিস তুই ধুইয়া ক। হয়তো রেখে দেখো না ওয়ার্ড্রোবে দেখো। কয় ওয়ার্ড্রোবেও নাই, রেখেও নাই। তা আমি কই কি নাই, তো এখন কি করবো, আমি হয়তো দিয়ে দিছি, আম্মু যায় দেখো। কয় না তুই বাসায় আয়। তা আমি তো অসুস্থ ছিলাম, তা আমার আবার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আবার ওই যে ফিজিক্যাল রিলেশনটা হইলো তখন। তো এরকম 2-3 দিন পর পর আমার ডেকে নিয়ে যেত। আমি যখন টাকা চাইতাম তখন আমি ওর থেকে ভালো ছিলাম না, যে আমি নিজের একটা হাত খরচা চালাবো, যে নিজে একটা ভালো খাবো, ওটা পারতাম না। আমি আমার মা থেকে চাই নিতাম। তখন আমার শরম লাগতো, আমার বিয়ে হয়েছে, আমি আমার মা থেকে কিভাবে চাই? তাও আমি চাইতাম 10 টাকা 20 টাকা 15 টাকা করে চাইতাম, তা আমার মা আবার দিত। তো ওই যে অসুস্থ রাখছে 300 টাকা দিছে। পরে আমি অনেকদিন পর আমি টাকা চাইছি, ও আমার উত্তর দেয় যে আমি 500 টাকা চাইছিলাম, যে শান্ত আমার 500 টাকা দাও, আমি ডাক্তার দেখাবো। কয় কি আমি কি তোর ঘরে সংসার চালানোর লিগে কি আমি তোর টাকা দিব? আমার এই কথা বলছে। বলার পর আমি আর কিছু বললাম না। আমি হতবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমি 500 টাকা চাইলাম ওর থেকে, ও বললো যে আমি কি তোর সংসার চালানোর জন্য কি টাকা দিব? আমি আর কিছু বলিনি, আমি ফোন রেখে দিছি। তো এরকম হইতে 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 প্রায় যখন আমি 1 মাসের মাথায় আমার বাবা আবার বাড়ি থেকে আসছে। তা আসে পর আমি ওরা বলি যে শান্ত আমার বাবা এসে তোমার দেখতে চেয়েছে, তুমি বাসায় আসো। তো ও বললো আচ্ছা তাহলে ঠিক আছে আমি আসবো না। তোরা আমি ফোন দিতাম, কি ব্যাপার আসো না কে, আসো না কে, আমার বাবা তোমার দেখতে চাইছে তুমি আসো। ও আর আসতো না, ও আর আসতো না বলতে থাক, ঠিক আছে আসতো না। আমি আবার কাজ নিলাম, আবার ওই যে ফার্স্ট টাইম যে জায়গায় আমার বান্ধবীর সাথে সাথে ওর সাথে যখন যে জায়গায় থেকে কাজ প্রেম করলাম ওইখানে আবার কাজে গেলাম। তো কাজ করার পর ওইখানে কাজ করতাম, তো ওইখান থেকে আমার ডাকতো যে তুই বাসায় আয়। মানে ও একবারে আমার ডাকতো না যে টুম্পা তুই বাসায় আয়, একবারে আয় পর আয়সা পর, ওইরকম ভাবে আমার ডাকতো না। ও শুধু আমার ওর চাহিদা মেটানোর জন্য আমার ডাকতো। তা আমি ওই ওর ভালোবাসায় তো আমি সবসময় আসছিলাম, এখনো আছি। তো এতে আমি যাইতাম। যার পর একদিন হঠাৎ তোর বোন দেখছে, দেখার পর ওর বোনের আমি সালাম দিছি, ওর বোন আবার বলে যে কখন আসছে, আমি কি কতক্ষণ আগে কয়। তারপর শান্তরে বলতেছে যে আম্মু ফোন দিছে, তোর দোকান থেকে ফোন দিছে, তুই বাসায় খাবার রাখছে ওখান থেকে এসে নিয়ে যা। তো ওই যে রিনা আপু ওদিন দেখছে, দেখার পরে আমারে মানা কইরা দিছে। মানে ও আমার সাথে তখন যোগাযোগ রাখতো না, ও আমার ফোন দিবে যাবে যাইতে বলবো তখন ওইরকম রাখতো না। আমার হাতে কখন টাকা হবে, কখন আমি একটা মিনিট কাট কিনা ওরে ফোন দিব। তো এরকম করতে করতে এখন আর আমার সহ্য হইতাছে না, যে আমি আমার স্বামী ছাড়া 2 মাস কিভাবে থাকবো। তো কুরবানি ঈদের পর কুরবানি ঈদ হয়েছে 1 তারিখে, আমি ওদের বাসায় গেছি 7 তারিখে। কুরবানি ঈদের দিনটাও আমি ওর থেকে 500 টাকা চাইছি, ও আমার জন্য ওর বাবা থেকে টাকা চাইছে যে টুম্পারে মার্কেট করে দিতে হইব আবু, এরকম এরকম আমার টাকা দিয়ে তো হইব না, 2-3 হাজার টাকা লাগবে, ওরা কিছু কিনা দিই। ওরা তো কিছু কিনা দেয়নি। তোর বাবা আবার ওরে 2,000 টাকা দিছে যে আচ্ছা ঠিক আছে তা টুম্পারে টাকা দাও। তো আবার দোকানে স্যালারিও পাইছে, আবার বোনাসও পাইছে। তো ওইটা আবার ওর মায়েরে বুঝাই দিছে। তো ওর পকেটে ওই যে ওর বাবা 2,000 টাকা দিছিল, আবার ওর আম্মু থেকে নিছে। নেওয়ার পরে ওইটা রাইখা দিছে। আমি 500 টাকার জন্য ওর থেকে অনেক কান্নাকাটি করছি যে আমার 500 টাকা দাও কুরবানি দে। 2020 সালে 500 টাকার জন্য আমি বলছি যে আমার 500 টাকা দাও, ও আমার দিল না। না বলছে না না নাই, দিল না। আমি অনেক কান্নাকাটি করলাম। পাশে ঘরে এক ভাবি থেকে 400 টাকা নিচ্ছি, নেওয়ার পর ওইটা আবার যার থেকে আমি কাপড় চোপড় নিতাম তারে আবার দিয়ে দিছি, যে ভাবি আমি তো কাজ করে আমি তোমার টাকা দিয়ে দিব। তো এরকম 1 তারিখ হইলো কোরবানি ঈদ হওয়ার পর দেখুন আমার শাশুড়িও আমার বলে না যাইতে, কিংবা ওনার আমি দেখা করতেও যাইনি। তো 7 তারিখ শুক্রবার ছিল, আমি 7 তারিখে গেছি। 7 তারিখে ওর আম্মুর আবার হইতাছে গার্মেন্টস খোলা ছিল।
তো গেছি, পরে দেখি ঘরে তালা দেওয়া। তো পাক ঘরে আমি দাঁড়ায় রইছি, ওনারা পাশের ঘরে ওনারা আন্টিরা ওনারা রান্না করতেছে। তো কয়, বউ তুমি আইছো এতদিন পর? আমি কই কি, হ। তো কি করবো, একবার আইছি। তো ওনারা আর চাবিও ওনাদের পাশের ঘরে এক আন্টির ঘরে চাবি রেখে গেছে। তো ওনারা এখন আর চাবি দিতেছেন না আমারে। আমি তো জানি না যে ওনাদের ঘরে চাবি রাখছে। তো ওই আমি আবার ওদের ঘরের মোবাইল নাম্বারটা নিলাম। আমি বললাম, রিপা শান্তর একটু ফোন দাও তো। তো ওই রিপা আবার ফোন দিল। দেওয়ার পর বলতাছে, আমি বললাম যে তুমি কই? কয় আমি খেলতে আইছি। আমি কই কি বাসায় আসো? কয় তুই বাসায় আইছিস? আমি কই কি, হ। তো ও বাসায় আসছে, পরে ও আমার সাথে আবার ওরকম মেলামেশা করার পরে ও আবার আমার মারধর শুরু করলো যে তুই বাসায় যা। আমি কই কি, না আমি বাসায় যাওয়ার জন্য আসি না, আমি একবার এইখানে থাকতে আসছি, দেখো না কাপড় চোপড় নিয়ে আসছি। তা ওর ও কি করলো, গোসল টোসল করার পর নামাজও পড়তে গেল না, জুম্মার নামাজ পড়তে যায় নাই। 3টা মোবাইল, ওর আম্মু একটা ফোন কিনছে, ওর আম্মুর আগের পুরান ফোন ছিল, আর ওর হাতের ফোন নিয়ে আমার মারধর করার পর ও চলে গেছে। আমার ননা এসে আমারে দেখছে যে ছাদের উপরে কাপড় চোপড় আছে, টুম্পা ওটি একটু নিয়ে আসিস। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে আপু, তাহলে যান। তো আমি থাকতে আবার ওর বাবারে বয়স দিছে যে, বাবা টুম্পা এরকম এরকম বাড়িতে এসে, এখন ওরা কি করবো? ওরা আমি যাইতে বুঝতে ও যায় নাই, পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না যে আমি ওর ডাকছি ভালো কি মন্দ। তা আমি আর কিছু বলি না, পরে আমি ছাদের গেছি। পাশের ঘরে মেয়েদের সাথে, 2টা মেয়ে ছিল আমার বয়সে, ওদের বাসায় ওদের জন্য সাথে আমি ছাদে গেছি কাপড় চোপড় আনতে। যাওয়ার পর বললো যে আচ্ছা তাহলে ঠিক আছে। তা আমার শাশুড়ি আসছে, পরে পাশের ঘরের আন্টিরা বলতেছে যে আপনার তো ছেলের বউ আইছে। কই কই? কই এই তো ছাদে। পরে ওই আন্টি আমার ডাক দিল যে তোমার শাশুড়ি তোমার ডাকে। তা আমার শাশুড়ি আমার ডাকে, আমি আবার কিছু কথা না বলে আমি গেছি ওনার সামনে। যাওয়ার পর উনি আমার সাথে অনেক রাগারাগি খারাপ ব্যবহার করলো। করার পর আমার শ্বশুরে ফোন দিছে ওনার মোবাইলে, ওর ওনার ছেলের মোবাইলে, শান্তর মোবাইলে ফোন দিছে। দেওয়ার পর বলে, দাও ওর কাছে দাও, ওর সাথে আমি কথা বলি। তোর বাবা আমার ওদিন অনেক খারাপ খারাপ নোংরা নোংরা ভাষায় আমার সাথে গালাগালি করছে, এখনো বলে। খারাপ কথাগুলো বলছে, আমার অনেক খারাপ লাগছে। ওনারা ওর মা দেশে চলে যাবে, ঘরে একটা কিনছে প্রেসার কুকার কিনছে, একটা হইতাছে ব্লেন্ডার কিনছে, আর 2টা রুমের হইতাছে 24টা পর্দা কিনছে। তো এগুলাই কিনছে আমি না থাকা অবস্থায়। তাই আমি নাকি ওগুলা ওনাদের ঘরের জিনিস আমি নাকি চুরি করতে আসছি। আমি বললাম যে আমি যদি চুরি করতাম তাহলে অনেক আগে আমি চুরি করতাম। মেবি আমি যখন পার্লারে কাজ করছি তখন পারতাম ওনাদের থেকে অনেক কিছু চুরি করতে। ওই আপুটা আমার বিশ্বাস করে তাহলে রাখতো না 3-4 বছর, যে টুম্পা এত খারাপ ছিল। আমি রাগ করে আসলে ওই আপুটা আমার ডাক্তার নিয়ে যেত। তোর বাবা আমার চোর অপবাদ দিছে, আমি অনেক কষ্ট পাইছি, এখনো কষ্ট পাই। ওই কথাটা আমার সারা জীবন মনে থাকবে যে আমি আজ পর্যন্ত কেউ থেকে চোর অপবাদ পাই নাই, ওর বাবা থেকে পাইছি কিছু একটা না নিয়েও। তো এরকম যাওয়ার পরে ও আবার ওই 1 মাস যখন ছিলাম, ওর মা যাবে যে যে মাসে, ওই 1 মাস আমি ওদের কাছে ছিলাম। থাকার পরে এমন প্রত্যেকদিন বলতো যে তুই জাগা জাগা, তুই জাগা। তো এরকম 1 দিন 2 দিন 3 দিন সহ্য করতে 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 আমি একদিন ব্যাগ নিলাম যে আমি থাকবো না, আমি যাবো গা। রাত্রে 9টা 9:30 বাজে তখন। তা আমি ব্যাগ চেক নিচ্ছি, আমি যাবো গা, আমি গেছি। মানে ও যাওয়ার সময় বলতেছে যে তুই রিক্সা ভাড়া নিয়ে যা, তুই রাতে বৃষ্টিতে হাঁটতে যাবি। আমি বললাম যে তোর রিক্সা ভাড়া তুই নে, আমি নিব না। এই কথা বলে আসার পর ও আবার সিটকি লাগায় ঘরে বসে বসে টিভি দেখতেছে। তা আমি অর্ধেক রাস্তায় গেছি বৃষ্টিতে ভিজে, আমার জিদ আমি কান্না করতে করতে যাইতেছি। তা আবার রিটার্ন আমি ফিরে আসছি আমার ননাসের বাসায়, যে ওইখানে আমার শাশুড়ি আছে। আমি বলি, যদি না বলে যাই তাহলে আমার বাবা মাই যদি কিছু বলে তে বলবে যে মেয়ে তো আমার কই বলে যায় নাই। তা আমি আবার আমার শাশুড়ি বললাম যে আম্মু আপনার ছেলে এমন এমন আমার বাই করে দিছে। হয়তো তুই বাসায় আয়। আমি দাঁড়া, আমি আইতাছি। কইতা আসেন। পরে উনি এসে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমারে ওনার ছেলেরে বকাবকি করতেছে যে হ্যাঁ ছেড়ে আছে আর কয়দিন, তুই ছেলের লগে এরকম শুরু করস কে? হ্যাঁ, 2 দিন পর পর আমি তো জামু গা, এখন এরকম শুরু করস, এরকম নাটক করস। তা আমি আর কিছু বলি না, আমি ভাবতাম যে হ্যাঁ সত্যি সত্যি বলতো। আসলে ওনারা কি বলতো না বলতো আমার সামনে আবার বলতো না। তো এরকম যাওয়ার পর একদিন কি হলো, এরকম
ওর মা আমারে বুঝাইলো যে দেখ, আমার শ্বশুরের সাথে তখন কথা হইতো না, ওই যে শ্বশুরে গালাগালি করছে ওনার, আমার বাবা মা ছাড়া যে আমি বাড়িতে আসছি, এই কারণে। তা আমি আবার কিছু বলি নাই, যে থাক আমি আইসা পড়ি। তো আইসা পড়ার পর যাই নাই। তখন আমার মা আবার আমার মায়েরা আমরা আবার জোরাজোরি করে আমার শ্বশুর বাসায় নিয়ে গেছি, যে আম্মু আসো। আমি আর আমার হাজবেন্ড নিয়ে যে গেছি। নিয়ে যাওয়ার পর আমার মা এর কিছু বলে নাই। আমার মা ভালোই নিয়ে গেছে, মিষ্টি ফল টল নিয়ে গেছিল ওদের বাসায়। নিয়ে যাওয়ার পর ওর মা আবার ভাত, আমার মা আমার শাশুড়ি জানতো না যে আমার মা আসবো। তা আমার মায়েরে নিয়ে আসি, আমার মায়ের সালাম টালাম দিল। আমার শাশুড়ি ওনারা কথাবার্তা বলে নাই, যে আমার মা বলে নাই যে আমার মেয়ে আপনার ছেলের হাতে দিলাম, এই কথাটা বলে নাই। বিয়ে দিন কাইতো বসে, আর কি বলবে। তো এই কথাটা বলে নাই দেখা ওনারা অনেক রাগ। আর এইটা ওইটা আনছে, তা আমার ননাসে আসছে, আমার ননাসে আমার মায়ের দেখলো, আমার বাবার আজ পর্যন্ত দেখে নাই ওনারা কেউই। তো এখানে এইভাবে গেল। যাওয়ার পর আমার বাবা মা আসে না আমার বিয়ের পরে, ওই প্রথম আমার মা আমার শ্বশুর বাড়িতে গেছিল একা, আমরা জোর করে নিয়ে গেছিলাম। তো ওই এতে যাওয়ার পরে আমি আবার করলাম, তো থাকলাম অনেক কয়েকদিন। তা আমার শাশুড়ি আমাদের বললো, পাশের ঘরে ওনারা আবার বলতো, ওনাদের সাথে ভালো মিল ছিল। শাশুড়ির ঘরে বসে বলতো যে বউরে রেখা না যাইতে ভালো লাগতেছে না, বউরে রেখা খারাপ লাগতেছে, আমি বাড়ি গেলে বউরে 2-3 মাস পর বাড়ি নিয়ে যাবো। ওনাদের কাছে বলতো এই কথা। আর আমার কাছে বলতো যে দেখ টুম্পা, যে তোর লেগা আমি বুড়া বয়সে সংসার ছাড়তে পারবো না। তুই হইতাছে কয়েকদিন বাড়িতে থাক, তো শ্বশুরের মাথার মুখটা ঠিকঠাক হোক, তারপরে 2-3 মাস পরে আমি ঠান্ডা হইলে আমি তোরে নিয়ে যাবো হ্যাঁ কুয়ে টুয়ে। আমি বললাম আচ্ছা তাহলে ঠিক আছে আম্মু যান। তো 31 তারিখে 31 তারিখে উনি আবার হইতাছে বাড়ি যাবে। তো আমার আবার 500 টাকা দিছে আমার শাশুড়ি। ওর হাতে 1,000 টাকা ভাঙতি ছিল না দেখে ওর 500 টাকা 1,000 টাকা নোট দিছে, যে ভাঙা আর 500 টাকা দিয়ে আসিস। তা আমার দিয়ে গেল। আমার মায়ের ভালো কি মন্দ কিছু বলে নাই ও। ও বলে নাই যে আম্মু, আমার মায়ের আজ পর্যন্ত আম্মু কি কিংবা কিছুই বলে নাই। আমার মায়ের সাথে ওনারা কেউই কথা বলে নাই। তো এরকম ও আমার রেখে গেল। আমার বোনরা ছিল না, কাজে গেছিল। আমার বোনরা থাকলে হয়তো অবশ্যই 2-4টা কথা বলতো, যে আমার বোনের রেখা আপনারা কেমনে বেড়াইতে যেতেছেন, যে ওরা নিয়ে যেন ও বেড়ায় আসুক আপনাদের সাথে, যে এসব কথা কিছু বলে নাই। তো এরকম 200 টাকা আমার হাতে দিয়ে গেল। ওর আম্মু 500 টাকা দিছে, ও আমার 200 টাকা হাতে দিল, যে টুম্পা এই 200 টাকা নে, হাত খরচা এই কদিন চালা। তা আমি আইলে তো তুই তো আবার টাকা টাকা করবি, তো তখন না টাকা নিস। তো 31 তারিখে আমার রেখে গেল। 1 তারিখে আমি আবার কাজে, মানে অনেক দূরে একটা জায়গায় কাজ নিলাম। 1 তারিখে সকালবেলা আমি কাজ নিলাম। তো নেওয়ার পর আমি মনে করছি হ্যাঁ হয়তো বাড়িতে গেছে। তা আমি লাঞ্চের সময় ফোন দিছি, যে রিন দেখি ও বাড়িতে গেল কিনা। তা ফোন দেওয়ার পর ওর বোন ধরছে। আমাকে কি রিনা আপু বাড়িতে গেছেন? কয় না এখনো যাই নাই, আর আজকে রাত্রে যাবো। তা কয় তুই আবি? আমি কই কি দেখি যদি ছুটি দেয় তা আমি যাবো। কয় কি তাহলে তাড়াতাড়ি ছুটি নিয়ে আনিস, আইনা দেখা টেহা করে তারপরে যাইস। আমি কই আচ্ছা তাহলে ঠিক আছে। তো এরকম ভাবে আমারে আমি আবার ছুটি নিলাম 5টা বাজে। নেওয়ার পরে আমি আবার রিক্সা দিয়ে ওদের বাসায়, যে বাসায় ছিল ওরা, ওই বাসায় গেছি। যা দেখি ওনারা মাছ রান্না গাড়িতেও সব উঠাইতেছে। তা আমার একটা যে চাস্তো ননদ ছিল, উনি আবার জিগাইতেছে ওই আপু, যে শান্ত তোমার টাকা টুকা দেয় না? আমি কি হ্যাঁ দিছে, 200 টাকা দিছে। তা আমার ননাস আবার শুনছে যে ওরে 200 টাকা দিছে। তা আম্মু তো আগেই বলছে যে টুম্পার আমি 500 টাকা দিছি। তা আমার আবার কে তোর 200 টাকা দিব? আমি কই আমি কিভাবে বলবো, আপনার ভাই যদি 200 টাকা দেয়। তা কয়, তারপর শান্তরে ধরছে, শান্ত তুই ওরে 200 টাকা দিছিস কে? কয় আমি দিছে, আমার তো ভাঙতি ছিল না। তা পরে আবার 200 টাকা দিল, 400 টাকাই। আগে দিছে 200, পরে দিছে 400 টাকায়। পরে আর টাকা টুকা ওর থেকে নেই। পরে এইভাবে ওনার সাথে দেখা টেকা করে 10:30 বাজে আমি বাসায় আসছি। আমার শাশুড়ি আবার খাওয়াই টাওয়াই দিল। আমার শাশুড়ি আমার বুঝাই দিল যে দেখ মা, এমন কোনোদিন ভুল করিস না যে মানুষ তোরে খারাপ কয়। আমি ওনার কথাটা আমি মাথায় রাখছি, যে আমার শাশুড়ি আমার এই কথা কইলো যে কেউ জানি তোরা জানি খারাপ না কইতে পারে। আমি বলছি আচ্ছা আম্মু ঠিক আছে, আমার কেউ খারাপ করবো না, আমি হেমত করে চলবো।
তো এরকম ও 10 দিন পর বেড়াই আসলো গ্রামের বাড়ি থেকে ওর বোনের সাথে। আসার পরে আমি ওরে ফোন দিছি যেদিন আসছে। আমি বলি যে, শান্ত কই তুমি? কয় আমি দোকানে। আমি কই কি কখন আসছো? কয় কি এই তো আজকে রাত্রে আসছি। আমি কই কি আচ্ছা তাহলে আমার সাথে দেখা করবে? আমাদের বাসায় আসবে? কয় আচ্ছা তো ঠিক আছে। তুই কই? আমি কই কি তো কাজে। কয় তো ছুটি নিয়ে বাসায় যা, আমি আসবো না রাইতে ছুটি হইলে। আমি বলছি আচ্ছা তাহলে ঠিক আছে। তা আমি আমার ভাবিরে জানাইলাম, আমার মায়েরে জানাইলাম যে ও এমন এমন বাসায় আসবো। তো ও আসছে পরেতে আমি খালি কইতাম যে, শান্ত ঘর ভাড়া নাও, ঘর ভাড়া নাও। ও বলতো যে আচ্ছা এই মাসে না ওই মাসে, এই মাসে না ওই মাসে নিব। এইভাবে বলতো। ও 2 দিন ওই জায়গায় ছিল। ও দোকান থেকে খাইয়ে আসতো। সেটা আমার একটা টাকাও দিত না যে আমি একটা ভালো একটা জিনিস খাবো কিংবা কিছু করব। আমারে দিয়ে যেত না কখনো। আজ পর্যন্ত দেয় নাই। তো আমি আর কিছু বলি নাই যে ওর থেকে টাকা টুকা প্রেশার দিয়ে নিব। থাক। তো এরকম মানে ওই যে 2 দিন আমাদের বাসায় ছিল। ও আসার পরে 2 দিন থাকার পরে ও আবার চলে গেছে। আবার হইতাছে দোকানে চলে গেছে, ওর বোনের কাছে থাকতো। তা আমি আর ওর বোনের বাসায় ভয়ে যাইতাম না। তা একদিন গেছি, যাওয়ার পর ওর বোনে ভালো কথাবার্তা বললাম, আমি ভালো কথাবার্তা বললাম। তা আমি আমার শাশুড়িরা ভয় পাইতাম। ওনার কথা শুনলে আমি ফোন কেটে দিতাম, ওনার কথা শুনলেই আমার শাশুড়ি অনেক ভয় পাইতাম। তো এখানে যাওয়ার পরে আমি আর কিছু বলি নাই। তাও এরকম আমার কাছে মিথ্যা কথা বলতো যে আমি তো শুনছি যে তুমি রিনাপুর কাছে থাকো। কয় না আমি রিনাপুর কাছে থাকি না। তো এরকম মিথ্যা কথা বলতো। আমি তো পাশে ওনার বোনের বাসায় যখন যাইতাম তখন ওর বোন যদি না থাকতো আমি পাশে জিজ্ঞেস করতাম যে এই জায়গায় কি নিহার মামাই থাকে? হ্যাঁ থাকে তো। আমি বলতে ও আমার কাছে মিথ্যা কথা বললো কিসের জন্য যে ও ব্যাচেলার থাকে। আমার কাছে মিথ্যা কথা বলতো। তা আমি আর কিছু বললাম না। থাক এরকম 1.5 মাস যাইতো, আমি ওর থেকে 1.5 মাসের মাথায় ওর আম্মু আসছে বেড়াইতে ঢাকা। ওর মা 1.5 মাস পর, ওর মা যাওয়ার পর 1.5 মাস পর বেড়াইতে আসছে। আসার পর আমার বলতাছে, আমি আবার ওরে ফোন দিছি ওদিন। আমি না দিলে ও কখনো ফোন টোন দেয় না, ও কখনো কথাবার্তা বলে না। তা আমি ফোন দিছি যে কই তুমি? কয় দোকানে। কয় তুই কই? আমি কই কি আমি তো বাসায়। কয় রিনাপুর বাসায় যাম। কই কে? কয় আম্মু আইছে, আম্মু তোরে দেখতে চাইছে। তা আমি কইলাম আচ্ছা ঠিক আছে, আম্মু আবার কিছু কইবো না? ওরা আমি আবার গালিগালাজ করছিলাম। আমি বললাম আমি আবার ভয়ে ছিলাম যে আম্মু আমার কিছু বলবো না? কয় না। তা আমি কিছু বলবো না, যেহেতু আমি গেছি। যাওয়ার পরে গেটের সামনে আমি গেছি, প্রায় 5-10 মিনিটের মতো আমি দাঁড়াইছিলাম যে আসলে আমি গেটের টোক্কা দিব কি দিব না। পরে গেট টোক্কা দিছি, পরে দেখে আম্মু শুয়ে কথা বলতেছে আমার ছোট খালা শাশুড়ির সাথে। তা আমার ননাসে জিজ্ঞেস করলো ভালো আছিস? আমি কই কি হ্যাঁ ভালো আছি। তা আমি আবার ওই ননাসে মেয়ে নিহারে নিয়ে আমি আবার দোকানে গেছি। দোকান থেকে ওরে কিছু কিনা দিয়ে আমি আবার ওরে নিয়ে এই পাশে যে বাসায় ছিলাম ওই বাসায় দেখা করতে গেছি। দেখা করার পরে তা আমার শাশুড়ি আমার নিয়ে আইছে। কয় কেমন আছেন? আমি কই, ভালো আছি। আপনি কেমন আছেন? কয় ভালো আছি। কয় তুই এরকম হয়ে গেছিস কে? শুকায় টুকায় কেমন হয়ে গেছিস? আমি কই কি আমি তো এমনই, দেখছেনই তো। পরে আমার ননাসে কইলো আমার মাথারে বিলি দিয়ে দে, তেল দিয়ে দে। তা আমি আবার তেল দিয়ে দিলাম। তা আমার শাশুড়ি আবার পিছন থেকে আমার মাথায় তেল দিয়ে দিল। জীবনে আমার মাথায় উনি যে কয় মাস সংসার করছি কখনো মাথায় হাত দিয়ে দেখে নাই। ওই দিন আমার এত আদর করলো যে বলার বাহিরে। আমার খাবার টাবার খাওয়াই টাওয়াই দিল যে খায়া শান্ত তো আইতে দেরি হইব, রিক্সা ভাড়া দিয়ে দিলাম, তুই বাসায় যা। 10:30 বাজে রাত্রে। আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মু আমি যাইতেছি। তো তখন আমি আবার আমাদের বাসার উপরে কাজ করতাম। কাজ করতাম আমি আবার বাসার উপরে। তো ওইখান থেকে আমি কিছু টি শার্ট ছিল, তো ওর জন্য 4টা টি শার্ট, এক রকমের 2টা আর হইতাছে 2 রকমের, একটা সাদা ছিল আর একটা অ্যাশ কালারের ছিল। তো এক রকমের 2টা, যেটা আমি বলছি যে শান্ত তুমি একটা হইতাছে তুমি তো নারায়ণগঞ্জে যাও, তো ওইখান থেকে আমার বাবার জন্য এই 2টা যে একরকম দিলাম ওইটা একটা তুমি 3টা তুমি নিও আর একটা সাইড কাইটা আমার বাবার পকেট বানাই দিও। তো বলছে আচ্ছা তাহলে ঠিক আছে। তা আমি ওই 4টা গেঞ্জি ওরে দিয়ে দিলাম। ও আমি আর পরে পাইনি, আমি আর ওরে জিজ্ঞেস করি না যে গেঞ্জিগুলা কই, আমার আর মনে ছিল না। তো এখানে যাওয়ার পর ও আর কিছু বলে নাই। তো ওর বোন আবার জিজ্ঞেস করলো যে গেঞ্জিগুলা উয়ে কই পেয়েছে? আমি কই, ওগুলো আমি দিছি। ওই তুই দিছিস? আমি কই হ্যাঁ। উয়ে দি কইলো কয়ে
শান্ত বলছে যে আমি কিনা আছি, অথচ আমার নামটা বলে নেই যে আমি কি, ও দিছে, কাজ করে উপরের থেকে আনছে, দিছে আমার, এসব কথা কখনো বলে নেই। তা আমি আর কিছু বলি না। তারপর আমার ওর মার সাথে আমি বুধবারের দিন দেখা করছি, শুক্রবারের দিন ওর মার জন্য 2টা 3 পিস কিনছি। ওর মা তো দেশে চলে যাইবো, আমি ছেলের বউ হইয়া তার কিছু দিলাম না, আমার নিজের কাছেও খারাপ লাগে। পরে 2টা 3 পিস কিনলাম, কিনা ওর মার সাথে আমি গেছি দেখা করতে। ওর মা চলে যাইবো শনিবারের দিন, শুক্রবার দিন রাত্রে। আমি গেলাম, পরে ওর মায়ের 2টা 3 পিস দিলাম। তো আমার ননাসি জিজ্ঞেস করলো কি আনছো, তুমি কি দেখেন আপনার মার লেগে কি আনছি। আমার শাশুড়ি আবার বলে যে এসব তোরা আনতে কইছে কে, পাগল সেরি। আম্মু আমি আনছি, আমি আপনার পোলার বউ, কিছু দিলাম না, এখন আমি দেই। কয় তোর এসব কেউ আনতে কইছে, তুই আনছিস কে। আমার ভালো লাগছে আমি আনছি। কয় এসব নিয়ে যাইস, আমি কই না নিয়ে যাবেন না, আপনি নিয়ে যান। তো ওদিন আমার বড় বোন আসছিল আমাদের বাসায়। তো ও জানতো না যে আমার বড় বোন আসছে, ওরা আর বলিও নাই। তো আমি আবার হইতেছে, আমার ভাবি আবার ওরা 1 সপ্তাহ আগে দাওয়াত দিছে, আমাদের বাসায় আসা যাওয়া করতো। তো 1 সপ্তাহ আগে আমার ভাবি ওরে দাওয়াত দিছে। তো ওদিন সারাদিন ওর বোনের বাসায় টুকটাক একটু কাজ টাজ কইরা টুইরা দিলাম, হাতে হাতে সবকিছু করে দিলাম। তো বিকাল দুপুর বেলা ঘুমাইছি, ঘুমানোর পরে সন্ধ্যাবেলা উঠছি। তো ও আমার বলতেছে যে টুম্পা তোর ভাবি না আমার দাওয়াত দিচ্ছে। আমি কই কয় তোর ভাবিরে ফোন দে। আমি কই আমার তো নাম্বার নাই, কয় আমারতে আছে। আমি কই কি আছে, তাহলে ঠিক আছে দাও, আমি ফোন দিই। আমি কই কি ভাবি এমন এমন হ্যাঁ রে নাকি দাওয়াত দিছো, হ্যাঁ আইতাছে। পরে আমার ভাবি কি করলো, রান্না বাড়া করলো। করার পর ও আমাদের বাসায় সবসময় গেলে 1/2 লিটার একটা 7 আপ 2টা চিপস নিয়ে যেত, এর বেশি কিছু নিত না আমাদের বাসায় গেলে। তো আমি আর কিছু বলি না, ও আবার নিয়ে গেল 2টা চিপস, 1 লিটার একটা 7 আপ নিয়ে গেছে। তো আমার ভাবি এবার ভালোই খাওয়া দাওয়া করাই টরাই দিল, ওদিন ও থাকবে। তা আমার ভাবিটা মনে করছে খাই খুঁয়ে চাইবো, থাকবো কিসের। তো আবার ওদিন থাকলো, থাকার পরে পরের দিন সকালবেলা আমি আবার ঘরের ভিতরে ঝামেলা করতেছি যে না, আমি শান্তরে আমি ঘর ভাড়া নিতে, আমি আর এমনি থাকবো না। আমি শান্তরে রাত্রেও বসে যে শান্ত, আমি আর এভাবে থাকবো না, এভাবে আর কতদিন। দেখো এমন করতে করতে 1.5 মাস হয়ে গেল, কি করবো এখন, ঘর ভাড়া নাও। ও কয় কি যে আচ্ছা ঠিক আছে, সামনের মাসে আমি ঘর ভাড়া নিতেছি। আমি কই কি আচ্ছা তাই ঠিক আছে, কিন্তু ঘর ভাড়া কিন্তু নিবা না, কিন্তু দেখবা কি করবো আমি। কইছি না আমি তোমার ঘর ভাড়া নিবো। তা আমার ভাবিদের সামনে সবার সামনে কথা দিচ্ছে যে হ্যাঁ আমি 1 তারিখ, সামনের মাসে 1 তারিখে আমি ঘর ভাড়া নিব। তো বললো যে আচ্ছা, আমি এবার কিছু বলি নাই। তো আমার যাওয়ার সময় বললো যে তুমি টাকা লাগবো। ওর পকেটে আবার 20টা টাকা ছিল। আমি বলছি তোমার কাছে টাকা নেই, আমি আবার কি নিব। তো আমি আর ওর থেকে টাকা নিলাম না, ওর তো যেহেতু 20 টাকা ছিল। তো ওইটা ও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি আবার আইসা পড়লাম, ওরে একবার দিয়ে আসলাম। আসার পরে আমি কই কি যাক ভালো হয়েছে, 1 তারিখে ঘর নেবে। তো শান্তর সাথে তো আমার কথা হয়েছে। 3-4 দিন পর আমি ওর ফোন দিছি, দেখি ফোনে নেটওয়ার্ক পায় না, মানে বন্ধ বন্ধ বলতেছে। তা বন্ধ বলে, তা আমি কই কি, আমার সারা রিনাপুরে ফোন দিলাম, ওর বড় বোনে রিনাপুরে ফোন দিলাম। পরে রিনাপুর জিগেলাম যে রিনা কেমন আছে, ভালো আছি। আমি কই কি আপু আপনার ভাই কই। কয় শান্ত তো 2-3 দিন ধরে আমগো বাড়ি আসে না, আমাদের বাসায় আসে না। তা আবার কি করলাম, ফোন এমন বন্ধ বন্ধ, আবার আমার শাশুড়ির ফোন দিলাম। আমার মনে খটকা যে আমার শাশুড়ি আইছে, আবার আমার ননাসে বলল 3-4 দিন ধরে আমাদের বাসায় আসে না। আমি আবার আমার শাশুড়ির ফোন দিলাম যে আম্মু আপনার পোলাই কয় শান্তর জন্য কই গেছে, কইতে পারি না। শান্ত কই গেছে কইতে পারি না, বাড়িতে নাই। তো এরকম বিকাল 11টার দিকে ফোন ধরছেন। তা আমি কই তুমি, কয় আমি তো দোকানে। আমি কই কি তুমি দোকানে, মিথ্যা কথা কাউকে। কয় না আমি সত্যি দোকানে। আমি কই তো আমি তো তোমারে ফোন দিছি, তোমার ফোন বন্ধ। তোমার মায়ের ফোন দিছি, তোমার মা কয় কি বাড়িতে নাই, কই জানি গেছে। তোমার বোনের ফোন দিছি, তোমার বোনের কয় 2-3 দিন ধরে শান্ত আমাকে বাড়ি আসে না। ও মিথ্যা কথা বললো। তো বিকাল বেলা ওর আবার মামা তো বোন ফোন ধরছে, আমার ছোট ননদ। তো বলতেছে আমি আবার রাগারাগি করছি, আমি মনে করছি দোকানের কেউ হইতে পারে, যে তুমি ফোন ধরছো কিসের জন্য, তোমার ফোন যার ফোন সে কই। কয় ভাবি আমি তো মিম। আমি কই কেউ আমি তোমার নাচি না, অনেকগুলো কথা বলছি, কিছু মনে করো না, সরি। ও বলছে তাহলে আচ্ছা ঠিক আছে ভাবি, কিছু মনে করে নেই। তো বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। আমি কই তোমার ভাই কই?
কয় ভাইয়া তো নাই, কই জানি গেছে, আমি আসলে বলবো নে। তো ওই দিন থেকে ওই দিন আমার বললো যে হ্যাঁ আমি বাড়ি এসেছি, আমি দোকানে ঝগড়া টগড়া ঝামেলা হয়েছে, ওরকম ভাবে আমি আইসা পড়ছি। তো আমি আর কিছু বলি নাই, যেহেতু ও গেছে। তা আমি 2-3 দিন পর আবার কাজ খুঁজলাম, কাজ নিলাম, গার্মেন্টসে আমি এবার কাজ নিলাম। নেওয়ার পরে আমি ফোনের পিছনে অনেক টাকা খরচ করছি। এমন টাকা খরচ করতে করতে দেখি ও আমার ফোনে টাকা চাইতো যে টুম্পা 500 টাকা দে, আমি কালকে ঢাকা আসবো, একটা ঘর টর নিস, আমি কাম কাজ করবো, কাম টাম ঠিক করিস। আমি বললাম আচ্ছা তাহলে ঠিক আছে। ও এরকম আমার থেকে টাকা নিত, আজকে নিত, 2 দিন 3 দিন ফোন ধরতো না, ফোনে আমার সাথে কোনো যোগাযোগ ছিল না। তারপর আবার 2-3 দিন পর আবার ফোন ধরতো। আমি কই কি ব্যাপার, তোমার ঢাকা আসার কথা? কয় আমি এমনি আসি নাই, এমন এমন সমস্যা হয়েছে। আম্মু কই কি আজকে যাওয়া লাগবো না, সামনের মাসে যাইস কিংবা অমুক দিনে যাইস। আমি কই আচ্ছা তো ঠিক আছে, তুমি আইবা তে ভালো কথা। আমি আবার বলতাম যে সত্যি শান্ত, তুই যদি আমার তার কোনোদিন টাকা চাস তা কিন্তু আর টাকা পাবি না। কয় তুই কলি? আমি কই হ্যাঁ আমি কইলাম। তা আবার কিছুদিন পর আবার টাকা চাইলো, কিছুদিন পর আবার ওর মার সাথে ওর সাথে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পর ও আমার আমি আর ওদিন ফোন দেই নেই। ও শুধু আমার ফোনের আশায় রয়েছে যে টুম্পা কখন ফোন দিব, টুম্পা থেকে কখন আমি টাকা চাবো। টুম্পা আমি তো ফোন দেই না, আমি তো কাজেই ছিলাম। তা আমি কাজের থেকে আসছি পরে সন্ধ্যাবেলা। তো ও বলে যে টুম্পা কই তুই? আমি কই কি বাসায়। কয় আম্মু লগে আমার সাথে এমন এমন ঝগড়া লাগছে, আম্মু ঘরে তালা দিয়েছে আর নানি বাসায় গেছে। তা আমি কই কি এটা, নানি বাসায় গেছে তে তুমি কই? কয় চাচি গো ঘরে আছি, বড় কাকি গো ঘরে। তা কই ভাত খাইছো? কয় হ। কয় আমার 500 টাকা পাঠাবি, কালকে আমি ঢাকা যাবো, আমি আর এই জায়গায় থাকবো না। তা আমি কি করলাম, আমার পরের দিন সকালবেলা আমি 1 GB MB ভরে দিলাম আর 500 টাকা পাঠাই দিলাম। ও ওই টাকা নিয়ে মেলা করতে গেছে, মেলায় গেছে, ওর নানু বাসায় গেছে মেলায়, ওর মাও গেছে ও গেছে ওইখানে মেলায়। তা আমি বলি যে ও না আসবো আসবো, রাত্রে 3টা 4টা পর্যন্ত আমি সজাগ যে ও আসবো, আমার ফোন দিব, আসে না কে। আমি আবার আমার ঘরেও কইছি যে মা এমন এমন উই আসবো। তা আমার ভাবিরও বসে ও কই কে আসুক, ঘর তো খালি আছে। তো ওইখানে এক রুম, অনেকগুলা রুম ছিল, তো খালি আছে, আমাকে ঘরে তো সব খেতা বালিশ আছে, থাকবো, সমস্যা কি। আমি কই আচ্ছা তা ঠিক আছে। পরে এরকম আসে না। পরে আমারে বলতেছে যে তোর কি কি পছন্দ? আমি কই কি আমার কি বেশি কিছু পছন্দ না, তুমি আমার জন্য একটা চুলের কাঠি এনে দিবা সুন্দর দেখা। কই আচ্ছা তাহলে ঠিক আছে। তো ও যে ওর বোনেরা বিয়ে খাইতে যাইতো কিংবা বিয়ে খেয়ে আসতে এমনি বেড়াইতে যাইতো, মাছ ধরতে যাইতো, আমার কখনো বলতো না যে টুম্পা তুই আমাদের সাথে আয়, ভালো কি মন্দ। ও দাদি একটা অসুস্থ বিছনায়, তো আমি আর কিছু মনে করতাম না যে ওর বোনেরা যাইতে বলতো, কিন্তু আমি আবার শুনতামও না। ওর চাচিদের বাসায় একদিন গেছিলাম, ছোট ছোট চাচির বাসায়। যাওয়ার পরে উনি আবার এই কথা বলল যে রিনারা তো বিয়ে খাইতে গেছিল, তরে পারলে তো নিয়ে যাইতো, কিংবা আমরা কইছিলাম যে বউরে ফোন দেন, বউ আসুক, আইসা বেড়ায় যাক, রেখে দেন, বউ থাকুক। তা আমার শাশুড়ি আর ওদিন কোনো কথা বলেনি, ওদিন নাকি কোনো কথা বলেনি যে আমার বিষয়ে যে টুম্পা আসবো, ভালো কি মন্দ টুম্পারে ফোন দিব, এরকম দেয় নাই। তা আমি আর কিছু মনে করি নাই। তোর কাকি আবার অনেকগুলো কথা বলছে যে গ্রামের মানুষের সবাইরে বলছে যে আমি নাকি শান্তরে ফাঁসায় বিয়ে করছি, আমার আমি নাকি কোনো প্রেগনেন্ট ছিলাম না, কোনো কিছু নাকি ছিলাম না, আমি নাকি ওরে ফাঁসায় বিয়ে করছি, ওরা এক বাপের এক ছেলে দেখা সবাই বলতো। আর ওরা সবসময় টাকার অহংকার দেখাইতো যে আমাদের তো টাকা আছে, এটা আছে ওইটা আছে, সবসময় টাকার অহংকার দেখাইতো। তা আমার ও চাচি বলছে যে এরকম এরকম ওরা তো এরকম কয়, তোরে তো নিব না শান্ত, আগে হোক পরে হোক, তোর তো শান্ত নিব না, তো তোরা একটা কাজ কর, তোরা একটা কেস মামলা কর। আমি কই আমি কেস মামলা কিছু করবো না। তা আমি আর অত কিছু জানতাম না যে কাবিনের কাগজে কই কি হয়েছে না হয়েছে, এটা এখনো জানি না। যে ওরা নাকি সাদা কাগজে স্ট্যাম্পে সই করছিল। তা আমি খালি উনি এই কথাটা বলছে, ওরা খালি আমি এই কথা বলছি যে তোমরা নাকি সাদা কাগজে স্ট্যাম্পে সই করছো, তো এটা কোথায়? ওরা জানতো না যে কোথাকার কাজী আনছে না আনছে, ভালো মন্দ তো এখনো জানে না।
কিন্তু এখন জানছে আমি বাড়ি যাওয়ার পরে, তো আমি আর কিছু বলি না। হঠাৎ এরকম যাওয়ার পর ওর কাকির সাথে রাগারাগি মানে গালাগালাজ করছে। ও তো ছেলে এমনি ভালো ছিল না, গাঁজা গুজা খাইতো, আহ, সবসময় আড্ডা দিত। তা আমি আর কিছু বলি না, যে থাক গালিগালাজ করছো কে, আমি তুমি হয়তো আমার নিতে পারো নাও নিতে পারো, তুমি আমার জন্য কিসের জন্য গালিগালাজ করবা, তোমার ফ্যামিলিতে আমার জন্য কিসের জন্য অশান্তি করবা, আমি কথাগুলো বলছি। না, তারপরে উনি গালিগালাজ করলো। এরকম করার পরে ও আমার থেকে সবসময় টাকা চাইতো, যে টুম্পা এমবি ভইরা দে, নাই ফোন অফ থাকবো, নে তুই আমার সাথে কোনোদিন যোগাযোগ করতে পারবি না। আর আমার খারাপ নিব না, তারপর আমার আশা দিয়ে রাখতো যে তোর আনবো এইটা ওইটা। তো আমি বলতাম আচ্ছা তাহলে ঠিক আছে, আমি টাকা পাঠাই দিতেছি, এমবি ভইরা দিতেছি। কই আচ্ছা আচ্ছা, ঠিক আছে দে। এই 2021 সালে রোজার ভিতরে ওরে কি করছে, ও বলতেছে যে টুম্পা আমি ঢাকা আসবো মার্কেট করতে। তো আমি বলি, আচ্ছা তো ঠিক আছে, ভালো মার্কেট করতে আসবে আসো। কয় আমার কিছু টাকা, আমার গাড়ি ভাড়া পাঠা, 1000 টাকা পাঠা। আমি কি করলাম, ওই টাকাটা আমি ঘরে দিলাম না, ওই টাকাটা আমি ঘরে দিলাম না, আমি ওরে টাকা পাঠাই দিলাম। 1000 টাকা 800 টাকা পাঠাই দিছি, 200 টাকা আমার হাত খরচা রাখছি। তো ওই টাকা পাঠাই দিছি, তো আর 2-3 দিন আর ফোন টোন ধরে না। ফোন দিলে খালি গালিগালাজ করতো, ফোন দিলে গালিগালাজ করতো, তুই ফোন দিছিস কে, ভালো মন্দ কখনো এখনো জিজ্ঞেস করে না যে টুম্পা তুই কি দিয়ে ভাত খাইছিস, তোর শরীরের অবস্থা কেমন, তুই কি রকম আছিস, তোর বাড়ির সবাই কি রকম আছে, আজ পর্যন্ত জিজ্ঞেস করে না। তা আমি বলি যে থাক, কিছু যেহেতু না জিজ্ঞেস করে তখন কিছু করার নাই। তারপর ওরা টাকাটা বিশেষ করে আমি দিলাম। দেওয়ার পর ও কি বলবে, ও আর কিছু বলে না, 3-4 দিন আর ফোন টোন ধরে না। ও বাড়ির কাজ কাম করতেছে, মানে আমার শুনাইতেছে যে আমি বাড়ির কাজ কাম করতেছি। ও ছেলে এখন হয়তো একটু কাজ টাজ করে, আগে একটা ইট এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে দেখতো না, যে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে আমি লড়াইছি ইটটা। ওর বাবা কখনো এই ধরনের কাজ করায় নাই, করেও নাই। কিন্তু এখন হয়তো ও একটু কষ্ট করতেছে জানি না। কিন্তু ও আমার সাথে না শুধু মেয়েদের কথা বলতো, শুধু মেয়েদের কথা বলতো, যে দেখ টুম্পা তো হচ্ছে ভালো একটা মাইয়া পাইছি, ভালো মাইয়ার লগে কথাবার্তা কই, এরকম আমার সবসময় কথাবার্তা কইতো। আর ও একটু স্টাইলিশ ছিল, যেহেতু শহর থেকে ও গ্রামে গেছে, গ্রামের ছেলেরা তো ওইরকম ছিল না। ও যাওয়ার পরে স্টাইলিশ ছিল দেখা ও মানে সবার উপরে দাপট দেখাইতো। আমি আর কিছু বলি না, যে থাক ও স্টাইলিশ ছিল কি ভালো কি মন্দ, আমি কিছু বললাম না। তো এরকম ও আমার শুধু কন্টিনিউ মানুষের সামনেও বলতো, মানুষের আমার তো বলতো না, ও মানুষের সামনে বলতো যে ওই মেয়েটা ফোন দিছিল ভালো মন্দ। তো এরকম ও কুরবানিদের পর আসলো, রোজার ঈদের পর আসলো। রোজার ঈদ হয়েছে 13 তারিখে, ও আসছে 25 তারিখে। তা আমার বড় বোন যেটার বরিশাল বিয়ে হয়েছে, ওর বিয়ে হয়েছে হইতাছে রোজার ঈদের পরে। তা আমার মা আবার গ্রামের বাড়িতে চলে গেছে, যে করবে। উম, আমাদের কৃষি আবাদ করছিলাম তো ওইখানে ধান টান, আমার বাবা তো একা কিছু করতে পারবে না, তো আমার মায়ের আমরা পাঠাই দিছি। তা আমার মা পরে আসলো, সবকিছু করার পরে চাল ডাল যা লাগে সবকিছু নিয়ে আসলো। আমাদের 2-3 মাসের খাওয়ান খরচা নিয়ে আসলো, শুধু কাজ করবার টাকাটা, কয়েকটা টাকা হাতে থাকলে তো ভালো। তো এরকম ও আসলো। ও যেদিন গাড়িতে উঠছে আমার আম্মু ওদিন গাড়িতে উঠছে, তা আমি আর ওদিন ওরে রাত্রে আর বলি নাই, যে নাকি মাওয়া ঘাটে উঠছে তখনকার বলে যে শান্ত এরকম আমার মাও গাড়িতে উঠছে। তো মনে হইতেছে আর আসমানটা ভাঙ্গা মাটিতে পড়ছে, শুনছে আমার মায়ে আইছে। আর ওর বাড়ি কেউ জানতো না যে শান্ত ঢাকা আসতেছে, যে টুম্পাই জানে ভালো মন্দ। ওর ফ্যামিলি কেউ জানতো না যে টুম্পাই জানে। অথচ ও বলছে যে আমি টুম্পার সাথে আমার কোনো যোগাযোগ আছে, কিন্তু কেউ জানে না যে আমি ঢাকা আসছি। ও এই কথা বলতো। তো আমি আর কিছু বলি নেই, থাক। বলি নেই বলতে কখনো বলি নেই, এখনো বলি না। তে ও আমার মাও গাড়িতে উঠছে। ও আবার কি করলো, রাত্রে 3:30 বাজে, ওইখান থেকে আসতে তো সময় লাগে না, ফরিদপুর থেকে ঢাকা আসতে 6 ঘন্টার রাস্তা। তো আসলো 3:30 বাজে রাত্রের। আইসা ওর বাড়ি আম কাঁঠালের দিন ছিল, তখন আম কাঁঠাল যা আনছে সব ওর বোনের বাসায় রেখে আমার বাসায় খালি হাত পা নিয়ে আসছে। তা আসার পরে আমি আর কিছু বললাম না, যে তুমি আমার জন্য ভালো কি মন্দ এইটা ওইটা আনলা না কে। তো আর কিছু বলেও না।
আমি আর কিছু বলি না, কিন্তু ও আমার কাছ থেকে ওদিন রাত্রে 1 ঘন্টা ছিল থাকার পর ও আমার থেকে 500 টাকা নিল, বলে যে আমার হাত খরচা নেই, পকেট খরচা নেই, আমি কিভাবে চলবো। তা আমি বললাম আমার তো 500 টাকা আছে, তুমি নাও, আমার বিকালে 200 টাকা দিও, 300 টাকা তুমি খরচা করো। তো বললাম আচ্ছা তাই ঠিক আছে। আমি যে জায়গায় কাজ করতাম ওই জায়গাতে আমি আগে, ও যখন আসতো না তখন আমি কান্নাকাটি করতাম, মানে কথা বলতাম, ও শুধু আমার কষ্ট দিত, খালি কান্না করতাম সব সময়, যে আমি এত টাকা খরচ করলাম, আমি এখন আমার বাবার বাড়িতেও থাকতে পারতেছি না, তোর বাড়িতেও থাকতে পারতেছি না, আমি এখন অশান্তিতে ভিতরে আছি। তা আমি আর কিছু বলি না, ওরে খালি এসব বলতাম। তো ও বলে আমি তো কাজ কাম করি না, আমি কি করব। আমি কই কি, তো তুমি ঢাকা আসো, ঢাকা এসে কাজ কাম করো, তোমার ঢাকা আসতে কে মানা করছে, তোমরা তো কেউ মানা করে না, আর তুমি আসো, আমি তোমার কাছে আসি। তো ও বলতো যে আচ্ছা ঠিক আছে, তুই কাজটা ঠিক কর, আমি আসবো না। আমি এদিকে কাজটা ঠিক করতাম, ও আসতো না। ওর মায়েরা বলতাম, ওর মা আমার গালাগালি করতো। এই ভয়ে ওর মার সাথে আমি ওর ফোন যখন ওর মা ধরতো তখন আমি সাথে সাথে ফোন কেটে দিতাম, ওর মার সাথে আমি কথা বলতাম না। ওর মা আমারে বাড়ি যাওয়ার পর গালি গালাজ করলে, তা আমি আর কিছু বলি না। তারপর এরকম রোজার ঈদের পর ও যখন আসলো, আসার পর 10 দিন থাকছে। ও আমি ওর 100 টাকা দিয়ে ঘুরতে নিয়ে গেছি, আমার নিজের টাকা দিয়ে 100 টাকা দিয়ে আমি ওরা ঘুরতে নিয়ে গেছি। ও আমারে তার বিনিময়ে ও আমার একটা সুতাও দিল না। ওর মা 2500 টাকা পাঠাইছে, ওর মার্কেট করবে আর গাড়ি ভাড়া পাঠাইছে। তো যেদিন পাঠাইছে ওদিন আবার ও আমার সাথে ছিল। ওর মা আবার ফোন দিছে যে শান্ত, রিনার ফোনে 2500 টাকা পাঠাইছি। আমি আবার কি, আমার কয় কি চুপ চুপ থাক, কোনো কথা কইস না, সবাই জানে যে তোর লগে আমার কোনো কথা আছে, কিন্তু কেউ জানে না যে আমি ঢাকা আছি, তোর লগে আমার যোগাযোগ আছে। তা আমি আর বলিনি কথা। তো ওর মার সাথে ওর এরকম কথা হয়ে গেল। তারপরে আমি কই কি, তো কবে মার্কেটে যাইবা, আমার নিয়ে যাও। কাছতে ঠিক আছে, আমি তোরে নিয়ে যাবো। যাওয়ার পরে আমি আর গেলাম। ও 1500 টাকা বিকাশ থেকে 2500 টাকায় পুরাই বিকাশ থেকে উঠাইলো। উঠানোর পর ও মার্কেটে গেল, নারায়ণগঞ্জ মার্কেটে গেলাম। মার্কেটে যাওয়ার পরে ও হইতাছে করলো, কাপড় চোপড় কিনলো, 4টা না 5টা প্যান্ট কিনলো, আর কিছু কিনে নেই, এমনি সারাদিন ঘুরলাম ঘারলাম। ও আমার শুধু সকালের নাস্তা টুক করাইলো, আর দুপুরে যে খাবার টাবার এগুলো কিছুই করাইলো না। তো করাই নাই যে ভালো। তা আমি আর কিছু বললাম না, বলার পরে ও আমি দুপুর বেলা বলতেছি যে শান্ত, আমি না খাবো, দই খাবো। তা আমার 40 টাকা দিয়ে একটা দই কিনে দিল। আমি আর কিছু বলি নাই যে থাক। তারপর আমার বান্ধবী, ওর বান্ধবী ছিল আগে, ওর সাথে ফিজিক্যাল রিলেশন ছিল। ওই মানে 4-5টা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল। তো ওই মেয়েটা আবার বিয়ে হয়েছে, যার বাসায় গেছিলাম। তো ওর বাসায় গেছে, 1000 টাকা খরচ করছে, মিষ্টি নিছে, চিপস, এইটো হাবি যাবে অনেক কিছু নিছে। শুধু ওর বাসায় যা আমার সাথে একটু আহ, মানে করার জন্য গভীরতা মানে ছিল। আমি আর কিছু বলি নাই, থাক গেছে। ওই আন্টির বাসায় যাওয়ার পরে, ওর বান্ধবীর বাসায় যাওয়ার পরে ও শুধু গায়ে গেঞ্জিটা খুইলা ও ওর আন্টির কোলে একটা লাফ দিয়ে বসলো। মনে হয় আমি, এতটা খারাপ লাগছে আমার কাছে। আর আমার বারবার বলতো যে তুই ওই পাশে যা, ওই পাশে যা, মানে বারান্দায় যেতে বলতো। তা আমি কই, আমি বারান্দায় যাবো কিসের জন্য। আমি আর কিছু বলি না, আমি চুপচাপ রয়েছি, মানুষের সামনে অমন করতেছি না। আমি আবার চুপচাপ ওই জায়গায় গেলাম। তো ওর বান্ধবীর বড় বোন ছিল, নিপা আপু। তো ওই নিপা আপু আবার আমার বারবার যা জিজ্ঞেস করতো যে তুমি মন খারাপ করছো। আমি বলি, না আপু আমি মন খারাপ করি নাই, অথচ আমার ভিতরে ভিতরে মন খারাপ রয়েছে। আমি বলি, না আপু আমি মন খারাপ করি নাই, মন খারাপ করি নাই দেখা থাক, কিছু বললাম না। তো আবার আমি আবার আমার রাস্তার ভিতরে আমি আবার স্যান্ডেলটা আমার ছিঁড়ে গেছিল, মানে ওদের বাসায় ঢুকতে নিয়ে। আমি আবার ওই জুতাগুলা পরলাম না, আমি কই খালি পায়ে যাব। তো আমার খালি পায়ে যাইতে দিব না। তো ও ওর মতো গেল, আমি আমার মতো গেলাম। ওর থেকে ওদিন আমি 100 টাকা চাইছিলাম, আমি ওর থেকে টাকা চেয়ে পাইনি, আজ পর্যন্ত পাইনি টাকা চেয়ে। আমি আর কিছু বলি নেই, আমি আমার মতো এসে বললাম। তো ও আবার কিছুদিন পর ও যেদিন বাড়ি যাবে ওদিন আমার সাথে দেখা করলো, যে কাজ করতাম ওইখানে ঘোরার মতো একটা সুন্দর জায়গা ছিল, এখানে দেখা করলো।
দেখা করার পরে আমি বললাম যে ঘর ভাড়া নাও শান্ত, 1 তারিখ তো আসছে, আমি তো দেখো আমি কাজ করি, তুমি আর কাজের জন্য ট্রাই করো, আমি ঘরের থেকে কিছু চাল ডাল ঝালাক আমি সবকিছু নিতেছি, আর আমার ভাবি তো আছেই, আমার ভাবি না আমাদের সাহায্য করলো। তো না, ও ঘর ভাড়া নিবে না, ওর ভিতরে মনে মনে শয়তানি যে ও আমার রেখে কবে চলে যাবে। 10 দিন ও ছিল, তো ও চলে গেছে। তারপর ওর বাপ ও যাওয়ার 2 দিন আগে বলছে যে টুম্পা, আমার বাপে যদি তোর ফোন দিয়ে জিজ্ঞেস করে যে শান্ত তোর লগে দেখা করছে, তুই ডাইরেক্টলি মানা করবি যে না, শান্ত আমার সাথে দেখা করে নাই। তো ওর বাবা আবার ফোন দিছে 2 দিন, ও 2-3 দিন যাওয়ার পরে ওর মায়ের ফোন দিছে যে আম্মু ঠিকঠাক মতো গেছে, কয় হ গেছে। তা কয় এতদিন তো দেখলাম 1 বছর ধরে তোর বাপ মাই তো তোরে দিয়ে গেল না, এখন তুই কি করবি, তুই আইসা পর। আমি কই কি আম্মু, আমার কিছু কিছু হাতে টুকটাক ঋণ আছে, আমি এখন যাব না, আমি আর কয়েকটা দিন পরে যাই, 10-12 দিন পর। কাজটাতে ঠিক আছে আহিস। তো ওর বাবা আমার যাওয়ার জন্য পুরো প্রস্তুতি, ওর বাবা বিদেশ থেকে ওর কাছে 1,000 টাকা পাঠাইছে, ও বলছে ওর বন্ধুর কাছে দিবে। পরের দিন আমি আবার ওরে ফোন দিছি, কি ব্যাপার আব্বু না টাকা পাঠাইছে তুমি আমার না যাওয়ার জন্য, হয়তো কার কাছে যাবি, কই যাবি। তো ওর বাবার কাছে ও মানে আগের যে অতীত কথাগুলো ছিল ওগুলা বইলা দিছে যে টুম্পাই তো এরকম এরকম করতো, ওরে বাড়ি আনবো না, আনার কোনো দরকার নাই। তো থাক, ও বলে গেছে যে ও বিদেশ যাবে, আমি আর কিছু বলি নেই, থাক। যেহেতু আমি অনেক কান্না করছি ওর জন্য, অনেক ফোনের পিছনে টাকা খরচ করছি, শুধু ফোনে কথা বলে বলি টাকাগুলো খরচ করছি, তো আর কিছু বলে নাই। আমি এই পর্যন্ত থাক, আর ওর বাসা বাড়ির আশাবাদ দিয়ে দিছি। তো দেওয়ার পরে আমি এরকম শুধু কান্না করতাম যে থাক, আমি কি দোষ করছি, আমার নিব না, থাক, দেখে হচ্ছে ভালো ছেলে আমি পাই কি না পাই, আমার জীবনে আবার আরেকজন নতুন করে আসে কি না আসে, যে আমি তারও ওর ওর মতো করে ভালোবাসতে পারি কিনা, আমি না এটা চিন্তা করতাম। তখন ধৈর্য ধরতে ধরতে আর ধৈর্য কুলায় না, 1.5 বছর ধরে এমন ধৈর্য ধরে রয়েছি। প্রায় কোরবানি ঈদের পরে ওর সাথে ও আমার নিবে না, আগে থেকে ও যেহেতু দোকান দিছে, আরো আগের টাকা ছিল, ওদের অহংকার, আবার দোকান দিয়ে আরো অহংকার হয়ে গেছে। তো আমার ডাইরেক্টলি সবসময় বলতো যে তোরা আমি বাড়ি আনবো না আনবো না। আমি বলি থাক, বাড়ি আনবা না যেহেতু তোমার আশা করে আমার লাভ নাই, তুমি তো, ও আমার সবসময় বলতো যে তুই তোর মতো থাক। আমি কই কি যে আমি একটা অভিশাপ কামাইছি, তুমি কখনো ভাবছো? কয় আমি আমার ভাবার দরকার নেই। আমি কই কি আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি এই দুনিয়া সবকিছু করে নাও, কিন্তু ওই দুনিয়া কখনো কিছু করতে পারবা না। ওরা আমি সবসময় এই কথাটা বলি, এখনো বলি। তো ও বলে আমার ওসব চিন্তা করার কোনো দরকার পড়ে না। আমি কই আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। এরকম বলতে বলতে এক সময় আমি কখনো ছেলেদের সাথে কথা বলতাম না ফোনে, শুধু ওর ফোন নাম্বার ছাড়া আর কোনো ছেলেদের ফোন নাম্বার আমি রাখতাম না ফোনে, কোনোদিন কথা বলতাম না। তো এরকম একটা ছেলের সাথে আমি কথা বলছি, ছেলের বাড়ি ছিল চাঁদপুর। চাঁদপুর। চাঁদপুর ভাই একটা ছেলের সাথে আমি কথা বলতাম, ছেলেও আমাকে কখনো দেখে না, আমিও ছেলেকে কখনো দেখি নাই। তো জাস্ট কথা বলতাম। তারপরে ওরা একদিন বলছে যে শান্ত, তুমি তো আমার নিবাই না, তাহলে আমার 2 লাখ টাকা দিয়ে তুমি আমার বুঝাই দিয়ে দাও, আমার কাবিনে যেহেতু 2 লাখ টাকা ছিল। আমি এটা বলছি, ও আবার ওর বাবারে বলছে যে বাবা এরকম এরকম টুম্পাই তো 2 লাখ টাকা চাইতেছে। তা আমি আর ওর বাবা আমারে ফোন দিছে বাংলাদেশ সময় 3টা 21 বাজে, ওইখানে 5টা না কয়টা যেন বাজে মালয়েশিয়া। আমি আর বলি যে হ্যাঁ, আমি আপনার ছেলেরে বলছি যে আমার যেহেতু ও নিয়ে খাবে না, তাহলে আমি কি বলবো, যেহেতু আমার স্বামী ঠিক না, তাহলে আমি কিছু, আমার তো ওই জায়গায় কিছু করার নাই। তো ও বলে যে, ওর বাবা বলে যে তুমি এত বড় কথা বলছো, 2 লাখ টাকা, তোমার কিসের 2 লাখ টাকা দিবে, তুমি কি তোমার বাবার বাড়ি থেকে আনছো? আমি বলি না না, আমি আনি নাই, কিন্তু আমার জীবনটা যে নষ্ট হয়েছে তার বিনিময়ে আপনারা আমারে কি দিবেন, কিছুই তো দিতে পারবেন না। যেমন বাবা আমার সাথে 21 মিনিট কথা বলার পর আমি আর কিছু বলি না। ওইখান থেকে ওর বাবা তো আমার সবসময় এখনো গালিগালাজ করে নাই, 1 মাস ধরে ওর বাবা আমার ফোন দেয় না, হঠাৎ ফোন দিয়ে ওর বাবা আমার গালিগালাজ করে। আমি ওই ছেলের সাথে কথা বলতাম, ও শুনছে আমার ফোনটা হ্যাক করছে, যে আমার তো টাচ ফোন ছিল না, বাটন ফোন, আমার সিমটা হ্যাক করছে, যে টুম্পায় কি কারণে এই কথাটা বললো। তো আমি আবার কিছু বলি নেই, ওই ছেলের সাথে কথা বলতাম ফোনে, টাকা নিয়ে ওর সাথেও কথা বলতাম, ওই ছেলে থেকে টাকা নিয়ে আবার ওর সাথে মিনিট ঘুরে ফিরে কথা বলতাম শান্তর সাথে।
তা শান্ত ওইটা জানতো না যে আমি আসলে আগে টাকা ভাঙছি কুরবানি ঈদের পরে থেকে, ওর জন্য আমি এরকম সিচুয়েশনে আসছি। ওই নারায়ণগঞ্জ থেকে আমি আজকে গাজীপুর আসতে বাধ্য হয়েছি। আমার বাবা আমারে ওর থেকে দূরে নিয়ে আসছে, কারণ ও খাওয়ান পরান ভরণ পোষণ কিছুই দেয় না, উল্টা ও আমার থেকে নিছে, ও আমার কখনো দিয়ে যায় নাই। আমি আর কিছু বলি না যে শান্ত তুমি আমার খাওয়ান খরচ, একদিন চাইছিলাম, ওর মা আমার একটা গালিগালাজ দিয়ে বসলো, তারপর থেকে আমি আর চাই না। এই জানুয়ারি মাসের এই 22 সালে জানুয়ারি মাসে ওর বোন ফোন দিছে, ওর ফুফাতো বোন, গোষ্ঠীর সবার বড় ফ্যামিলির। আমার তো ওর ফ্যামিলি কেউই দেখতে পারে না, যেহেতু আমরা গরিব, আমি দেখতে শুনতে অত একটা সুন্দর না, আমি ভালো না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ওরা বড় লোক। আমি আর কিছু বলি না। তে এরকম ওর বোন আমার ফোন দিছে রাত 9টা 56-তে, না 9টা 51-তে ফোন দিছে, 9টা 51 বাজে ফোন দিয়ে প্রথম ভালোই কথাবার্তা বললো, লাস্টের দিক দিয়ে ওর বোন আমারে গালাগালি করলো যে শান্তরে আমি বিয়ে করামু, তুই দেখবি তুই পারলে কি করিস করিস। আমি তো শান্তরে বিয়ে করার সুযোগ দিছি, আমি তো শান্তরে বিয়ে করার সুযোগ দিছি, আমি তো মানা করি না যে শান্ত বিয়ে করবে না ভালো কি মন্দ। তে ওর বোন বলল যে আমি শান্তরে এই মাস 1 সপ্তাহের ভিতরে বিয়ে করবো, তুই পারলে কি করবি করে দেখাইস। তারপরের দিন ওর বোন ফোন দিল, ভালো মন্দ কথাবার্তা বললো। তারপরে 2-3 দিন পর ওর বোন জামালপুর, ওর বোনের বিয়ে হয়েছে। তো ওর বোন বললো যে দেখ টুম্পা, আমরাও যেমন 3টা বোন, হেমো তোরে আমি ছোট বোনের মতো মানলাম, আমি তোরে বাড়ি নিয়ে যাবো, আমি তোরে শান্তর কাছে দিয়ে আসবো। আমি তো শান্তর ভালোবাসায় পুরা পাগল ছিলাম, আমি তো শান্তর ভালোবাসা এখনো পাগল আছি, শান্তর ভালোবাসায় আমি পাগল ছিলাম। ও বলতো যে, ওর বোন বলতো যে টুম্পা তুই আমার কাছে কাবিনের কাগজটা নিয়ে আসিস, আইসা তুই আমার সাথে দেখা করিস, আমি তোরে, তুই বৃহস্পতিবার দিন সকালে রওনা দিস, আমি তোরে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি আর তোর ভাইয়া যাই আমরা তোরে ফরিদপুর দিয়ে আসবো। তা আমি বললাম আচ্ছা আপু ঠিক আছে, তা আমি তো শান্তর কাছে যাইতে রাজি আছি, আপনারা যেহেতু আমার এত কিছু বললেন। আর শোনেন আপু, আমি তো ভয় পাইতাছি, আমি এই না গাজীপুর আসছি পরে থেকে আমার না কেমন জানি লাগতেছে, যে আমার ভয় ভয় লাগতেছে, যে আমার সামনে একটা বিপদ আছে। আমি বললাম কয় কি তুই এত একটু বয়সে এত কিছু নিয়ে তুই কেমনে ঘোরস, ছোটরা অন্যায় করছে বড়রা সমাধান করব। তে আমি এইরকম বিশ্বাস করতে করতে আমি এই সপ্তাহের আগের সপ্তাহে ওর বোনের বাসায় গেছি, ওর বোন আমার ডাকছে। আবার ওই যে আমি গ্রামের বাড়িতে যখন 3 মাস ছিলাম, ও আমার বিয়ের কথা বলছে ওর ফ্যামিলিতে, যে টুম্পার নাকি বিয়ে দেওয়ার জন্য বাড়িতে নিয়ে গেছে। কিন্তু আমি এই বয়সে আবার আরেকটা দ্বিতীয়বার ভুল করব, বিয়ে করব এই বয়সে আমি কখনো করব না, 5 বছর ছাড়া। তা আমি আর কিছু বলি না। তো ও বললো, ওর বাবা ফোন দিয়ে বললো যে তোর কয় টাকা লাগবে, 50-60 হাজার টাকা লাগলে তুই ফোন দে, তোর বিকাশ নাম্বার দে, আমরা তোর টাকা পাঠাই দিতেছে তোর বিয়ের জন্য। আমি বলি, কে বলছে আমার বিয়ে? আমরা শুনলাম তোর বোনে, অথচ আমার আত্মীয় স্বজনের নাম্বার কেউ ওনাদের সাথে যোগাযোগ করে না, আমার বাবা মাও যোগাযোগ করে না, ওর বাবার মুখের ভাষা যেহেতু ভালো ছিল না, এখনো ভালো না, ওনার কেউ আমার ফ্যামিলি থেকে যোগাযোগ করে না, যেহেতু ওর বাবার মুখের ভাষা ভালো না। আমি আর কিছু বলি না। আমার ডিভোর্স পাঠানোর জন্য আমার কাছে মিথ্যা কথা বলে আমার গ্রামের বাড়িতে, আমার আমার কাছে যে টুম্পা তোরে নিতে আসবো, তোর শাশুড়ি তোর মামা শ্বশুরা শান্ত যাইয়া তোরে নিয়ে আসবো, তো গ্রামের বাড়িতে ঠিকানা দে। তা আমি এরকম প্রথম ভালোই ঠিকানা দিছিলাম, তারপরে যে শুনছি যে ওনারা আমার ডিভোর্স পেপার পাঠাবে, তা আমি বলছি যে না এগুলা ঠিকানা ভুল, এগুলা সঠিক না, আমি ভুল ঠিকানা দিচ্ছি আপনাদের। ওনারা আমার বারবার জিজ্ঞেস করছে যে টুম্পা দি সত্যি ঠিকানা দিয়েছো, সত্যিকারের, যে কোনো বিপদ আপদ যদি হয়, মানে ওনারা আমার থেকে সত্যি কথা জানার জন্য। তা আমি বলছি না এটা মিথ্যা ঠিকানা, আমি মিথ্যা ঠিকানা দিচ্ছি, এখন আপনারা কেন ডিভোর্স পেপার পাঠাবেন পাঠান, আমি শান্তরে ডিভোর্স দিব না, আপনারা পারলে কই নিয়ে যাবেন, আমি সেই জায়গায় যাব। তো ও বললো, ওর বাবা মা আর কিছু বলে নাই, ওদিন আমার সাথে গালাগালি করলো, খারাপ খারাপ ভাষায় গালাগালি করলো। তা আমি কিছু বলিনি, থাক। ওর তখন আর গ্রামে গেছি, তখন আর টাকা টুকা ভরতে পারতাম না, ওর থেকে হাত খরচা চাইলে আমি পাইতাম না, কোনো কিছু পাইতাম না। তো এরকম করতে 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 এই আমি এখানে ঢাকা ওই যে বললাম যে ওর বোন আমার নিতে চাইছে, ও যে বোনের সাথে আমি ওদের বাসায় যাইতে চাইছি,
তো ওই বোনের বাসায় আমি 2 দিন থাকছি। 2 দিনে যে সিচুয়েশন আমি দেখছি যে ওইখান ফরিদপুরের মেয়েরা কিরকম হইতে পারে, সেইটা আমি ওদিন যা দেখছি যে ফরিদপুরের মেয়েরা নিজের হাজবেন্ডকে কিরকম ভাবে জখম করে রাখে। মানে আমার দেখছি আবার মারামারি ওনাদের ওইখানে। আবার ওই আপুটা বেশি একটা সুবিধার ছিল না। তে আমি দেখছি ওনার হাজবেন্ড সে যদি কিছু বলতো তে ওনার হাজবেন্ড সে বলতো, এই দেখো যদি কিছু বলতে কিন্তু গলার উপরে বসে নিয়ে বসমু, একেবারে কিন্তু কাইটা ফেলাম। আমি এগুলা দেখে আমি তো কিছু ভয়ে আমি কিছু বলতে পারি না। যেসব নাকি আমার নিজের ননদ আমার সামনে কিছু করতো না, তার হাজবেন্ডের সাথে ওই আপুটা আমার সামনে ওইরকম করতো, আমার নিজেতে খারাপ লাগতো। তা আমি আর কিছু বলি না। তে এরকম ওদের বাসা, ওর বোনের বাসায় মারামারি লাগছে, বনে বনে মারামারি লাগছে, বটি নিয়ে উঠছে। তা আমার শাশুড়ি বলছে যে হ্যাঁ, আমার জামাই বলছে 15 দিন সময় নিচ্ছে যে আমি তোর 15 দিনের ভিতরে ডিভোর্স দিব, 50,000 টাকাটা তোর ম্যানেজ করে যেমনি পারি অমনি দিব। তা আমি আর ওই ভয়ে আমার বাবা মা আমার যে ঘরে উঠাইছে, এটা আমার সৌভাগ্য যে আমি এই 2 বোন থুয়ে, আমি নিজে ছোট, সবার ছোট, আমি যে বিয়ে বসছি গোষ্ঠীর সবার ছোট ছিলাম, আমি ভুল করছি একটা, আমার যে ঘরে উঠাইছে এটা আমার ভাগ্য। না হলে আমি আজকে রাস্তায় রাস্তায় থাকতাম, কি হইতাম। আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু এখন আমি বলতে চাই যে আমি শান্তরে এতটা ভালোবাসি যে ও মনে করে, ওর ফ্যামিলির সবাই মনে করে যে আমি শান্ত টাকা পয়সা দেখে ভালোবাসছি। আসলে শান্ত টাকা পয়সা দেখে আমি ভালোবাসি নাই। আমি সবার সামনে বলতে চাচ্ছি আমি কখনো শান্ত টাকা পয়সা দেখি নাই। কিন্তু আমার শান্ত টাকা পয়সার প্রতি লোভ লালসা নাই যে ওর টাকা দিয়ে আমার ফ্যামিলি চালাবো। হ্যাঁ, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের ফ্যামিলি থেকে ওই রকম না যে মানুষের টাকা নিয়ে আমরা চলবো। আমার বাবা মা আজকে আমরা কি কষ্টে চলি একমাত্র আল্লাহ জানে আর আমরা জানি। ওরা আমার সাথে এত বড় একটা ছলনা করছে, আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেয়েছে। আমি চাই না আমি একটু বয়সে যে ভুল করছি আর কেউ করুক, কিংবা আমি যাদের সাথে চলি তাদেরও বলি যে তোমরা কখনো প্রেম করে বিয়ে করো না, বাবা মার ইচ্ছে বিয়ে করো, কারণ বাবা মায়ের পরবর্তীতে দোষারোপ করতে পারবা। আর আমি আজকে নিজের ইচ্ছায় বিয়ে করে আমি আমার বাবা মায়ের কোনো দোষারোপ করতে পারি না, কারণ নিজেরটা নিজে নাই সমস্যার সমাধান করতে হবে। ওর বোন আমার সামনে কথা বলতো না, ওর মার সাথে ইমুতে বাইরে যাওয়ার কথা বলতো। বাইরে যাওয়ার কথা বলার পরে আমি খালি একদিন ও আবার একটা কথা বলছে ওর বোনের সাথে যখন কথা বলতেছে, তোর বোন বসে তুই তো গাঞ্চুতি, তুই তো হিরণছি, তুই তো চুয়াডাঙ্গা থেকে গাঁজা কিনাই না খাস। এই কথাটা আমার সামনে বলছে। তা হ কয় হ ওই যে কতটা ভালো সেটা জানা আছে। আমার কথা বলতেছে, কয় তুই যে কারে ঘরে আনছস সেটা জানা আছে যে ও কিরকম মেয়ে। আমি ওর বোনেরা আমার তো ওর ফ্যামিলি কেউ তো আমার দেখতে পারতো না, আমি যেহেতু টাকা পয়সা কোনো দিক দিয়ে নাই, আমি দেখতে শুনতে ভালো না, আমি খারাপ দেখতে শুনতে, মানে ওর ফ্যামিলি কোনো দিক দিয়ে আমার নাই, ওরা যেরকম ওই রকম আমি না। আমি আর কিছু বলি নাই, খালি আমি ও কথাটা শুনছি। পরে ওইখান থেকে আমি যে বাচ্চা ফিরাইছি এটা আমার সাত কপালের ভাগ্য। ওরা আমি আইসা বলছি পরে, ও বলে কয় কি তুই ওই জায়গায় কি দেখছস, তুই যদি ফরিদপুর আসতি তাহলে আরো বেশি দেখতি যে ফরিদপুরের মানুষ কিরকম হইতে পারে। আর তোর আমি এমনি এমনি ছাড়তাম না, তোর আমি কিছু না কিছু করে হইলেও ছাড়তাম, আমি তোর এমনি এমনি ছাড়তাম না কখনো। আমি বলে আচ্ছা তাহলে ঠিক আছে, আমি তোমার বাড়িতে যাও, তুমি যদি নেও, তুমি যদি আমার কোর্ট পর্যন্ত নিয়ে যাও, আমি হ্যাঁ বলবো আমি শান্তর বাবার কোনো টাকা পয়সা দেখি নেই, আমি শান্তরে দেখছি, আমি শান্তরে দেখে বিয়ে করছি। শান্ত যতই খারাপ হোক না কেন আমি শান্তর সাথে সংসার করে খাবো। শান্ত গাঞ্জুটি হোক, হিরঞ্চি হোক, মদ খোর হোক, জুয়া খোর, তা দেখে আমি তাতেই খুশি। আমি আজও বলতে চাই সবার সামনে, কিংবা সবাই শুনতেছে, আমি শান্তর বাবার কখনো টাকা পয়সা দেখি নেই, আমি শান্তর ভালোবাসা দেখছি। অলরাইট, সো এই মুহূর্তে এখন আর ওর সাথে যোগাযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, এখনো যোগাযোগ আছে, কিন্তু ওই রকম ভাবে নাই যে আমি ওর তাহলে থেকে আমার খাওয়ার কথা হচ্ছে খরচা। ডিভোর্স হয়েছে? না না, ডিভোর্স হয় নাই। ডিভোর্স তো হয় নাই। না না। আচ্ছা, কিন্তু যোগাযোগ আছে। হ্যাঁ হ্যাঁ আজকে লাইভে এসে বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমার ভিতরে যে কষ্টগুলো ছিল সেগুলো তুমি হ্যাঁ সবাইকে জানাইলা, হ্যাঁ আর সেই সাথে তুমি মেসেজটা দিতে চাইলা যে তুমি তাদের পরিবারের টাকা পয়সা দেখে নাই, তুমি তাকে ভালোবাসো হ্যাঁ এবং ভালোবেসেই তার কাছে তুমি থাকতে হ্যাঁ। চাইছো, কিন্তু সে তোমাকে রাখতে চায় নাই। না। তা আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দাও, একটা মানুষ তো প্রথম দিক থেকেই তোমাকে চাচ্ছিল না, মানে হ্যাঁ তো তোমার সাথে ফিজিক্যাল রিলেশনটা হয়ে যাওয়ার পর থেকে সে তোমাকে চাচ্ছিল না, তুমি অনেকটা জোর করেই সবকিছু করলা,
তো হ্যাঁ। এরপরেও তুমি মানে তোমার তো অ্যাটলিস্ট এত ছোট তো তুমি নও যে তুমি বুঝতে পারতেছিলে না যে সে তোমাকে চাচ্ছে না, তাহলে তুমি জোর করে বারবার কেন তার কাছে যাচ্ছিলা? ওইখানে আমি যেহেতু আমার ইজ্জতটা আমি একজনের দেখাইছি, আমি চাই না আমার ইজ্জতটা আরেকজন দেখুক। তার মানে কিন্তু তোমার কথার আমি মধ্যে চাই না যে আমি আরেকটা বিয়ে বসি আর। আচ্ছা, সহজ কথা হচ্ছে তোমার শারীরিক সম্পর্ক হয়ে যাওয়াটাতেই তোমার একটা জেদ তোমার হ্যাঁ, ভেতরে পেয়ে বসছিল হ্যাঁ, যে একেই আমার চাই, আমি হ্যাঁ, এর সাথে সারা জীবন থাকবো। হ্যাঁ, আর সেই ছেলেটা যেটা ছিল যে সে আসলে বহু মেয়ের সাথে আসক্ত ছিল হ্যাঁ, হ্যাঁ, সম্পর্কে, এবং একটা পর্যায়ে তুমি এটা বুঝেও তার সাথে সংসার করতে চেয়েছো, হ্যাঁ, কিন্তু শেষমেশ তুমি আসলে পারো নাই। হ্যাঁ, পারি নাই। কিন্তু ও আমার জন্য কিছুই করে না। ওর থেকে আমি ওরে আমি উল্টা দিছি। ও আমাকে কখনো না, দেয় সেটা নাই। আমরা বুঝতে পেরেছি, সে তুমি আমরা আমরা বুঝতে পেরেছি যে তুমি সেই আমি আমার ফ্যামিলিতে না দিয়ে ভাইয়া আমি ওরে দিছি। আমার ওকে, ফ্যামিলিতে আমি অনেক কষ্ট দিছি। তুমি এটা যে বুঝো যে তুমি তোমার ফ্যামিলির সাথে খারাপ করছো, হ্যাঁ, তুমি হ্যাঁ, ফ্যামিলির সাথে মিথ্যা প্রতারণা করছো, হ্যাঁ, করে আমি তুমি সেই ছেলের সাথে সম্পর্কে জড়াইছিলা, তাই তো? তো আজকে তুমি তোমার পরিবারকে কিছু বলতে চাও? আমি আমার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমি আমার বড় বোন থুয়ে আমি নিজে বিয়ে বসছি। আমার অনেক খারাপ লাগে যে আমি আমার বড় বোন থেকে কি কারণে বিয়ে বসলাম এখন বুঝি। আগে হয়তো বুঝি নাই। জিদের মাথায় সবকিছু করছি। কিন্তু আমি শান্তরে বলতে চাই যে শান্ত, আমি তোমার বাবা মার টাকা পয়সা কখনো লোভ ছিল না। আমার তোমারে চাই। আমি এখনো বলে আমি তোমার জন্য আশায় আছি। তুমি যা হও আমি তা নিয়ে থাকতে রাজি আছি। ও গাঞ্জা করো, মদ করো, খিরন করো, কোয়াটা নিয়ে আমি থাকতে রাজি আছি। কিন্তু আমার ইজ্জতটা আমি আরেকজনে কখনো দেখাইতে চাই না।